প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রূপকথার রাতে। আপনারা জানেন যে ছুটির রাত, শুক্রবারের রাত মানে এনটিভিতে রূপকথার রাত। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা এটাও জানেন যে রূপকথার রাতে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, আপনাদের মনের কথাগুলো আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের স্টুডিওতে আমন্ত্রিত যে অতিথিরা আছে তাদের কাজ সম্পর্কেও কথা বলতে পারেন, তাদের কাছে কোনো জিজ্ঞাসা থাকলেও সেটা জানাতে পারেন। তবে এখন কথা হচ্ছে কাদের সাথে ফোনের মাধ্যমে যুক্ত হয়ে কথা বলবেন। আজকের পর্বের অতিথি কারা? আজকের পর্বে যে দুজন অতিথি আছে, একজনের কথা যদি বলি, আমার জন্য একটু বেশি স্পেশাল। পরিচয় করিয়ে দিচ্ছি কথা না বাড়িয়ে, আর যে উপস্থাপক এবং এখন পুরো দস্তুর অভিনেতা ইভান সাইদ। হ্যালো হ্যালো, ওয়েলকাম টু রূপকথার রাত। থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই স্পেশাল মোমেন্ট আমার জন্য। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর তোমাকে আজকে সিটের ওপারে পেয়ে একটু অন্যরকম লাগছে, কারণ আমাদের এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সবসময় একই দিকে, স্টেজে হোক বা কোনো টেলিভিশন সেটে হোক, পাশাপাশি মুখোমুখি কম। ওকে, আরেকজন গেস্ট আছে। আমরা এইসব কথা বলা শুরু করলে পুরো রূপকথার রাত আজকে পার হয়ে যাবে। তো আরেকজন গেস্ট আমাদের সঙ্গে আছেন, নবাগত চিত্রনায়িকা আফরা সাইয়ারা। হাই, ওয়েলকাম টু রূপকথার রাত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাইয়ারা মানে কি? সাদা, সুন্দর। বাহ। আফরা? সেম সেম, ওকে, খুব সুন্দর নাম সাইয়ারা। মানে সাদা সচরাচর হ্যাঁ, মানে কালা কালা নাই না। আচ্ছা, সচরাচর শোনা যায় না এরকম সাইয়ারা। ওকে, যেটা বলছিলাম যে একটা সময় এই রূপকথার রাত সহ এনটিভির আরও অনেক অনুষ্ঠানে ইভানকে আমরা উপস্থাপকের চেয়ারে পেয়েছি। সেখান থেকে আজকে ইভান আমাদের গেস্ট নায়ক হিসেবে। হাউ ইজ দ্য ফিলিং? আমি আমার ঘরে ফিরেছি, মানে ঘরে আসছি। কত বছর পর? 3 বছর। 3 বছর, ওকে। এই ফিলিং কি বলা যায় লাবণ্য? অ্যান্ড আমি আসলে অনেকে মিস করছি আমার মুখ দেখানো, মানে ক্যামেরার সামনে এনটিভি থেকে। আমি আমাদের শ্রদ্ধেয় কামাল স্যারকে অনেক মিস করছি। আমার ওনার প্রতি অনেক শ্রদ্ধা। জাহাঙ্গীর ভাই, হুমায়ুন ভাই, মানে আমাদের পুরো এনটিভি পরিবার। আর আসলে ধরো জায়গাটা হয়তো পাল্টায় ওখান থেকে এখানে, এগুলো আমরা বলার জন্য বলি। আমার কাছে মনে হয় আমরা সবাই পারফর্মার, অ্যান্ড এই হ্যাপিনেসটা আমার কাছে মনে হয় পুরো এনটিভি, যদি হ্যাপিনেস হয়ে থাকে এনটিভি পরিবারের, তো আমার জন্য রূপকথার রাত। রূপকথার রাত আজকে, ওকে। আফরা সাইয়ারা, ইভানের এনটিভিতে স্ক্রিনে মুখ দেখানোর সেই প্রথম দিনের গল্পটা আমি একটু পরে শুনবো। তার আগে তোমার কাছে একটু শুনতে চাই যে তোমার স্ক্রিনে প্রথম অ্যাপিয়ারেন্স কিভাবে হলো বা ইচ্ছেটা কিভাবে হলো? ছোট থেকে আসলে ইচ্ছাটা ছিল, আর ফ্যামিলি থেকে একটু সাপোর্ট দিত। তো কখনো নাচ ডান্স শিখতে গেলে কখনো বলতো না যে এটা করো না, ওটা করো না। তো ওইখান থেকে আসলে ইচ্ছাটা যে কখনো অভিনেত্রী হব। ওকে, সেই ইচ্ছেটা তো পূরণ হয়েছে, সেই প্রাপ্তি বা পূর্ণতার গল্পটুকুও শুনবো। ওই যে এনটিভিতে প্রথম স্ক্রিনে মুখ দেখানো, সেই দিনের গল্পটা আমি একটু শুনতে চাই, বা সেই দিনের আগের দিনগুলোর কথাও শুনতে চাই। আমাদের তখন এনটিভিটা হান্ট করছিল। ওকে, তা আমি মানে লাইক এনটিভি কিভাবে হবে উপস্থাপক, তারপর আবার আরেকটা বিষয় ছিল যে ছেলেদের উপস্থাপনা একটু কম ডাকে, এরকমটাও শুনতাম। এখন কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, আবার তুমি একদম প্রথম থেকে যদি দেখো যে বাংলাদেশে যদি উপস্থাপনা শিল্পের যারা একদম বিখ্যাত মানুষ আছেন, হ্যাঁ, সেখান থেকে শুরু করে সবাই কিন্তু ছেলেদের নামই কিন্তু চলে আসে। আমি ছেলে মেয়ে বলছি না, মানে এরকমটা তো কথা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো পরে একটা গ্রুমিং হয়, একটা দীর্ঘ যাত্রা, আমার সুযোগ হয় এনটিভিতে উপস্থাপনা করার। আমার প্রথম অনুষ্ঠানটা ছিল একটা বাচ্চাদের কুইজ শো হতো, জানার আছে বলার আছে, লাইভ হতো। এবং তবে পুরো গ্রুমিং এর সময় আসলে আমি কনফিডেন্সটা পেয়েছিলাম, মানে আমাকে ফরিদ ভাই, জাহাঙ্গীর ভাই, আলম ভাই সবাই আসলে খুব অ্যাপ্রিসিয়েট করতেন যে না তুমি খুব ভালো করছো। তাদের একটা দুঃখ ছিল আমি তখন অনেক শুকনা, মানে এই বিষয় নিয়ে মাঝে মাঝে কথা হতো যে ও একটু যদি এরকম হতো। বাট বারবার বলবো যে অনেকের নাম হয়তো আজকে মিস হয়ে যাচ্ছে, কিন্তু বারবার বলবো যে কামাল স্যার খুব পজিটিভ ছিলেন সবসময় আমার ব্যাপারে, বিশেষ করে জাহাঙ্গীর ভাই, হুমায়ুন, ফরিদ ভাই। তারপরে আমি জানার আছে বলার আছেতে যেদিন অনুষ্ঠানটা, এর আগে তো ড্রাই রান হতেই থাকে, যেদিন আমি লাইভ করতে আসবো আমার মনে হচ্ছিল আমার গলা বন্ধ, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না,
আমি সামনে একটা রোবট ছিল, ওইখান থেকে কুইজ নেওয়া হয়তো আমার মনে হয় ও মানে জীবিত একটু বড় আমাকে কিছু একটা ইয়ে করবে, কানে টক ব্যাক, পেছন থেকে কথা বলা। ফরিদ ভাই বারবার বলছিল যে ইউ আর দ্য বেস্ট, তুমি ভালো করবা। অ্যান্ড এটাও মনে আছে, আজকে বলতে চাই যে আমি কি একটা কস্টিউম পরে এসেছিলাম, ওইটা ভাইয়ার খুব একটা পছন্দ ছিল না বা কারো একটা, তাড়াতাড়ি ভাই আমাকে নিচে গিয়ে সামনে একেবারে তখন এই যে এনটিভি বিল্ডিংয়ের সামনে একটা ফুটপাথ থেকে একটা পোলো টি শার্ট টাইপের আমাকে কিনে দিছিল। তো ওইটা তাড়াতাড়ি পরা এসে শুরু করলাম, যেহেতু এর আগে অভ্যাসটা ছিল। শুরু করার পর মানে প্রথম অটোকিউতে আমাদের কিছু পড়তে হতো, তারপর আর কিছু লাগেনি। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তারপর মনে হয়েছে আচ্ছা তো আমি ড্রাই রানে করেছি, তারপর জায়গাটা খুব আপন হয়ে গেল। আর তারপরে আমি বলি যে ইভান কি করেননি আজকে, যে অ্যাচিভমেন্ট আমি বলবো বা যে জায়গাটায় নিজেকে নিয়ে গেছো, তার আগ পর্যন্ত কি করা হয়নি? শো ডিজাইন করা থেকে শুরু করে, এবং অনেক সময় তুমি স্ক্রিপ্টও করেছো অনুষ্ঠানের জন্য, অনেকগুলো ধাপ পেরিয়ে তারপরে কিন্তু অভিনেতা বা এই যে নায়ক হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছো। এই ধাপগুলোর কথা নিয়েও আমি শুনবো, যেহেতু আমি ইভানের কাছে তার প্রথম দিনের স্ক্রিনে উপস্থিতির সেই জার্নিটা শুনলাম, তোমার কাছ থেকে একটু শুনতে চাই প্রথম স্ক্রিন অ্যাপিয়ারেন্স কোন অনুষ্ঠানটি বা কি দিয়ে হয়েছিল, কি কি থেকে? আমার অডিশন দিয়েই হচ্ছে ফার্স্ট ক্যামেরার সামনে আসা। ওকে। তো এর আগে আমি কখনো ক্যামেরার সামনে আসিনি, আগে মডেলিং করতাম, তো ওইভাবে আর কি এমনি ক্যামেরার সামনে স্টিল ফটোশুট করা বা ভিডিও করা, বাট এইভাবে আসলে ক্যামেরার সামনে কখনো আসা হয় নাই বা ডায়লগ ডেলিভারি দেওয়া হয় নাই। তো এইটা হচ্ছে ফার্স্ট টাইম ছিল। ওকে, মানে একেবারেই সিনেমা, একেবারে আমার মতন এত কিছু করে আসতে হয় না এক লাফে। ওকে, আচ্ছা, ইভানের কাছে যেটা শুনছিলাম যে অনেকগুলো ধাপ পেরিয়ে তারপরে সিনেমাতে, এই ধাপগুলো নিয়ে আমি একটু শুনবো। ডিজাইনিং আর শো, স্ক্রিপ্টিং, আরো অনেক কিছু আছে। আমার শুরু রেডিও থেকে, আমি রেডিওতে ছিলাম আউটডোর ব্রডকাস্টার, ওবি বলে এটাকে। ওকে। মানে লিটারেলি ট্রাফিক আপডেট দেয়া এবং বিভিন্ন বাজার দর এগুলো দেয়া, রেডিও টুডে। আফটার দ্যাট আমি স্টেশনে বসে আর্জিং করার সুযোগ পাই, ঢাকা এফএম, রেডিও জকি, রাতের শো করা। আর রাতের শো করা মানে তখন আর্জিংয়ের একটা ভালো ক্রেজ ছিল, ওইখানে আসলে নিজেকেই সবকিছু করতে হতো পাইলটের মতো, ককপিটে বসে। তোমার শোতে আমিও গিয়েছিলাম। হ্যাঁ, ইয়েস। তো ওইটা আমি খুব এনজয় করতাম। আমি লেট নাইট শো নামে একটা শো করতাম, ওটা বেশ পপুলার ছিল ওই টাইমে, ফিস করে কথা বলতাম। ওইখানে স্ক্রিপ্টিং আমাকেই করতে হতো। ওকে। তারপর ওখান থেকে কিছু কণ্ঠ দেওয়ার কাজ শুরু হলো, আমরাই কিছু বাম্পার বানাতাম, নানান রেডিওর জিনিসপত্র বানাতাম। টেলিভিশনে যখন আসলাম, ওই রেডিও কিন্তু আমাকে এক ধরনের হেল্প করেছে, বিকজ আমার স্ক্রিপ্টিংয়ের অভ্যাসটা ছিল। আর রেডিওতে আমরা কি করতাম, লিঙ্ক করে কথা বলতাম, শব্দের সাথে শব্দ, পরের গানটার সাথে তার পরের কি ইনফরমেশন দিব, যেটা আমাকে টেলিভিশন ক্যামেরা যখন আমি কমফোর্টেবল ফিল করলাম বলে মনে হয়, তখন সেইভাবে আসলে এক ধরনের প্রেজেন্টেশন। এবং এনটিভির তো একটা অসাধারণ গ্রুমিং ছিলই। তো ওখান থেকে স্ক্রিপ্টিংয়ের অভ্যাস, নাম, সব কিছুর অভ্যাস, কণ্ঠ দেওয়া। এরপরে একসময় আমি সুযোগ পাই বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়ার। সেই কণ্ঠের কাজেও আবার কামাল স্যারের কথা বলবো, যে উনি, আমি যখন জানতে পারি যে একসময় আমরা বিটিভিতে যে আজানের দোয়া শুনতাম সেটা স্যারের কণ্ঠ, তো একদিন ফরিদ ভাই আমাকে বলছিলেন যে স্যার যে কণ্ঠ এনটিভিতে বিভিন্ন প্রোগ্রামে দেন, এগুলোই তোমাকে দিতে বলছে। তো ওইটা আমি ওই সময় না বুঝি নাই, এখন আমি ফিল করি যে আমার লাইফের এই অ্যাচিভমেন্টগুলো নিয়ে আসলে অনেক বছর বাঁচা যায়, অনেক গর্ব করা যায়, মানে বিনয়ী গর্ব আর কি। তারপর কণ্ঠ দেওয়ার কাজ শুরু করা, এবং প্রচুর বিজ্ঞাপনে আমি কণ্ঠ দেই, এনটিভির অনেক কিছুতে কণ্ঠ দেই। এরপর আমি সিনেমাতে ডাবিং করার সুযোগ পাই, মানে নায়কের কণ্ঠ দেয়া। আমার বলতে ইয়া নেই, আমার বন্ধু বাপ্পি চৌধুরী, ওর অনেক আগে অভিষেক হয়, ওর কণ্ঠ দিলাম। তারপর একে 23টা ছবিতে আমি কণ্ঠ দিই নায়কের। হ্যাঁ, তারপর আমার লেখা বই বের হয়। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা কি একদম নায়কের ভয়েসটা নাকি বিভিন্ন চরিত্র যখন যেটার প্রয়োজন হয়েছে? না, আমি শুধুই নায়কের, আমি ইচ্ছা করে দিয়েছি তা না, আমাকে ডাকতেই শুধু নায়কের ভয়েস দেওয়ার জন্য। না, কোনো আর্টিস্টই তো আসলে ইচ্ছা করলে তার পছন্দ মতো কাজ পায় না, তাকে যে কাজে ডাকা হবে সেই কাজেই তাকে যেতে হবে। আর্টিস্ট সিদ্ধান্ত নিতে পারে এটা আমি করব কি করব না। তো তারা হয়ে গেল, আমি বাপ্পির অনেকগুলো কণ্ঠ দেই। তারপর একটা ঘটনা ঘটে, যাই হোক। তারপর ভারতীয় অনেকগুলো হিরো, আমি তোমাকে ছবির নাম বলতে পারবো, মনে রেখোতে বনির কণ্ঠ আমার, বেশ কিছু সিনেমাতে অনেকগুলো কণ্ঠই আমার। এরপরে আমি বেশ কিছু শর্ট ফিল্মে সেখানেও নায়কের কণ্ঠ দেই, মানে প্রধান চরিত্রের। তারপর আমি যেটা করি যে একটু লেখালেখির অভ্যাস ছিল, আমার লেখা কিছু গান অনেকে গায়, এগুলো আমি কখনো বলি নাই। আমার লেখা নাটক প্রচার হয়, তো অনেক কিছু করেছি। রিয়েলিটি শোতে উপস্থাপকের স্ক্রিপ্ট লেখা হয়, স্ক্রিপ্ট করা, রাইট। আমি একটা চ্যানেলের রিয়েলিটি শোয়ের স্ক্রিপ্ট লিখেছিলাম।
অনেক কাজই তো করলাম মাশাআল্লাহ। তো পরে এসে এরপর কিন্তু আমি আবার নাটকে অভিনয় করি। হ্যাঁ, তারপর আমি আবার কর্পোরেটে ব্র্যান্ড ম্যানেজার হিসেবেও কাজ করেছি। ওকে। আমি জব করতাম, কারণ মিডিয়াতে নাটকের অস্থিরতা বা সবকিছু দেখে তখন আমার মনে হলো যে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না। যেহেতু ব্র্যান্ডিং পছন্দ করতাম, আইডিয়াগুলো ছিল, আমি একটা প্রতিষ্ঠানে ট্রেনিং করে একজন গুণী মানুষের আন্ডারে ছিলাম, আমি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম। তারপরে এই ছবির অডিশন আসে এবং ফাইনালি আমি হিয়ার, ওকে, আলহামদুলিল্লাহ। আমি ভেঙে ভেঙে একটু ডিটেইলে শুনবো এক একটা ফেজ আবারও। আমি একটু আফরার কাছে চলে আসি। ছোটবেলাটা কোথায় কেটেছে, কোথায় বেড়ে ওঠা, স্কুল লাইফ, কলেজ লাইফ কেমন ছিল? ছোটবেলাটা আমার যশোরে কেটেছে। আমি যশোরের মেয়ে, ওখানেই স্কুল কলেজটা ওখানেই, কিন্তু আমি কলেজে যখন ফার্স্ট উঠি তখনই আমি ঢাকাতে চলে এসেছি। আচ্ছা, আম্মু নিয়ে এসেছিল, ভাবছিল যে খালামণির বাসায় ছিলাম থেকে পড়াশোনা মানে দুইটা একসাথে ব্যালেন্স করতাম, মডেলিং পড়াশোনা মানে ওইখানে যে যে এক্সাম দেওয়া। আর যেহেতু মানে স্কুল বা কলেজটা ছিল, আমি একটু সবার থেকে একটু আলাদা ছিলাম, তো যেমন মফস্বল শহরের মেয়েরা কিন্তু খুব কম হেয়ার কালার করতো আগে, আচ্ছা। তারপরে ওইগুলো মানে নিয়ে আগে কিছু থেকে একটা নায়িকা নায়িকা ভাব। হ্যাঁ, হ্যাঁ। রিসেন্টলি আমাকে আমার স্কুল কলেজের ফ্রেন্ডরা আমাকে শুধু টেক্সট দেয়, মেসেজ রিকোয়েস্টে যে দেখি যে সবাই বলে, হ্যাঁ তোমার তো ড্রিম পূরণ হয়েছে, তুমি তো নায়িকা হয়ে গেছো। তার মানে ওই নায়িকা হওয়ার স্বপ্নটা একদম ছোটবেলা থেকেই ছোটবেলা ছিল। থেকে। আচ্ছা, মানে এই স্বপ্নটা দেখা শুরু হলো কিভাবে? যে মানে ছোটবেলায় যেটা হয় সাধারণত, মানে আমাদের মগজে এটাই ঢোকানো হয় বা আমরা এটা বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি যে ডক্টর হব আর ইঞ্জিনিয়ার হব। যেটা তুমি। সেখানে তো সেখানে তুমি মানে নায়িকা হওয়ার স্বপ্ন দেখা শুরু হলো কিভাবে? ছোট থেকে আমি কেন জানি কোনো ডান্সের ভিডিও দেখলে ওই ডান্সটা আমি খুব ইজি ক্যাচ করতে পারতাম। আচ্ছা, তো সেখান থেকে আর কি একটু ডান্স শেখা হতো। তারপরে দেখতাম যে আম্মু খুব উৎসাহ দিত, আর বাসার থেকে সবাই বলতো যে হ্যাঁ তুমি অনেক ভালো ডান্স করতে পারো। স্কুলে প্রোগ্রাম করছি, তারপরে থাকে না নিজেদের এলাকার কিছু পিকনিক প্রোগ্রামে ডান্স করতাম, তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো। তো ওইখান থেকে সবাই একটু নায়িকা নায়িকা বলে ফাইজলামি করে ডাকতো। তো ওইখান থেকে আসলে মনে হয় এটা গ্রো করছে। আচ্ছা, কোনো একটা ইন্টারভিউতে কি তুমি এরকম কিছু বলেছো যে অভিনয় করেই ভাইরাল হতে চাই বা এরকম কিছু? না এরকম বলি না, বলছি যে আমাকে মনে হয় কোশ্চেন করছিল যে আপনি কি ভাইরাল হতে চান, আমি বলছি না আমি একটু খারাপভাবে ভাইরাল হতে চাই না, অভিনয়টা ভালোভাবে, দিয়েই। হ্যাঁ। আচ্ছা, এই প্রসঙ্গ নিয়ে আরো আসবো, ইভানের কাছে একটু চলে আসি। যে শুনছিলাম অনেক অনেক কাজ করা হচ্ছিল, উপস্থাপনা যখন পুরোদস্তুর চলছিল তখনই কিন্তু আমি দেখেছি যে ইভান অভিনয় নিয়ে অনেক বেশি সিরিয়াস, পরপর অনেক শর্ট ফিল্মস এবং একটা টাইমে আমি বলবো যে নাটক কিন্তু অনেক সংখ্যার দিক দিয়ে দেখতে গেলেও বেশ অনেক নাটকই করা হয়েছে। আমি একটু ওই চ্যাপ্টারটা ডিটেইলে শুনতে চাই যে নাটক নিয়ে অভিনয় তো চলছিল, কেন আবার একটা কর্পোরেট লাইফ বেছে নেয়া? আমি সাহিত্যে পড়াশোনা করেছি, ইংরেজি সাহিত্যে। পাশাপাশি আমি অভিনয়কে ভালোবাসি লাবণ্য। আমি আসলে ঢাকাতে করতেই চেয়েছি অভিনয়, কারণ আমি ছোটবেলায় মঞ্চে অভিনয় করতাম। আমার মায়ের অনেক বড় অবদান, বাবার শাসন থাকলেও সাপোর্ট পেয়েছি। কিন্তু অভিনয় ভালোবাসি, পরে এসে অভিনয়টা করতে পারছিলাম না, আর সব করতে পারছিলাম। রেডিওতে আসাও কাকতালীয়ভাবে, সব কিছুই করা, উপস্থাপনায় আসাও প্ল্যান করে না, মনে তো ক্ষুধা ছিল। পরে যখন সুযোগ পেলাম, তারপর অভিনয়টার মাত্রা বাড়লো। একটা সুস্থ ধারার অভিনয় আমি করতে চাইতাম, যেহেতু আমি সাহিত্যে পড়াশোনা করেছি, যেহেতু আমি আমার প্রথম ছোটবেলায়ও কিছু কাজ আছে, আমি একা একা দেখা করতাম। উনিও প্রয়াত হয়েছেন, খালিদ মাহমুদ মিঠু, মোর্শেদুল ইসলাম, তারানা হালিম, এদের সাথে আমি আসলে ছোটোবেলায় এসেই কলেজ লাইফে ঢাকায় কন্ট্যাক্ট করতাম, নিজে কথা বলতাম, কারণ আমার একটু এরকম রুচিশীল মানুষ বা এরকম মানুষদের সাথে কানেক্টেড থাকতে খুব ভালো লাগতো। পরে যখন আমি নাটকে পুরোদস্তুর একটু ব্যস্ত বলবো নাকি রেগুলার হওয়া শুরু করলাম, তখনই আমি দেখলাম যে ভিউ নামে একটা শব্দ আসলো এবং একটা সিন্ডিকেট নামেও শব্দ আসলো। মানে প্রচুর গল্প বা কি নাম হচ্ছে, মানে টিকে থাকতে পারছিলাম তাল মেলালে। আমারও কিন্তু একটা ক্লিপস নাটকের প্রচুর ভাইরাল হয়েছিল, কিন্তু লাবণ্য বিশ্বাস করে আমি মানসিক শান্তি পাচ্ছিলাম না। যে ভালো লাগতো ভাইরাল হচ্ছি, একটা দৃশ্য সবাই দেখছে, কিন্তু মনের ভেতরে শান্তি পাচ্ছিলাম না। যে কিছু কিছু নাটক এমন অফার আসছিল বা বাধ্য হচ্ছিলাম করতে, আমি ভাবছিলাম যে একদিন আমি আসলে বাসায় শাওয়ার ছেড়ে খুব বলতে লজ্জা না, একটু কান্নায় পেয়ে গেছিলো যে আমি আসলে কী করছি। তো তখন একসময় সিদ্ধান্ত নিই যে নাটকের নাম পছন্দ হচ্ছে না, সিন্ডিকেট মেনটেন করে নাটক করতে হবে, কোনো
ভিউ হলেই তাকে গ্রিটিংস দেওয়া হবে, বা আমি যে সময় মতন সেটে যাচ্ছি, অভিনয়টা ঠিকমতো করার চেষ্টা করছি, ঠিক মতন কথা বলছি, এগুলো অত বেশি দরকার নেই। তারপর হচ্ছে পোস্টার ডিজাইনগুলো অদ্ভুত রকমের, তখন আর পারছিলাম না। তখন ওই রেগুলার জায়গা থেকেও নিজে আমি আবার খুব সাহসী, আমি একদম স্টপ করে দিতে পারি যে কোনো সময় যে কোনো কিছু। দেন একদিন আমি লিটারেলি জাস্ট স্টপ করে দিলাম যে না, আমি আর করবো না। দেন আমি আসলে তখন আমি ইন্ডিয়াতে চলে যাই। আমি একটা মানুষের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আমি কলকাতার পাঠশালাতে 1 বছরের জন্য গিয়েছিলাম অভিনয় একটা প্রশিক্ষণের জন্য। ক্যামেরার সামনে বিশ্বরূপ বিশ্বাস আমার পাঠশালার গুরুজি। করোনার কারণে আমাকে চলে আসতে হয় আগেই। এসে আমি আসলে কি করব এগুলো তাল মেলাতে পারছিলাম না। তখন আমার এই কর্পোরেট অফারটা আসে, যেহেতু আমি স্ক্রিপ্টিং বা এই কথাগুলো পারি, প্রচুর কর্পোরেট উপস্থাপনা করেছি। সেখান থেকে আমাকে একটা 3 মাসের ট্রেনিং দেওয়ানো হয়। তারপরে আমি ভাবলাম ঠিক আছে, গুড স্যালারি, গুড লাইফ, আচ্ছা এখানেই থাকি। ওকে, আরো একটা ব্যাপার, রুচিশীল স্ক্রিপ্টেরও অভাব মানে কথায় আমার মনে হলো যে এরকমও বোধহয় অনুভূতিটা আসছিল। দেখো, তুমি আমাকে গল্পের প্রয়োজনে, আমি একজন অভিনেতা হিসেবে মানে গল্পের প্রয়োজনে কি এটা বুঝতে হবে আগে। এখন আমি যে সব বুঝি তা না। শিল্পী হিসেবে আমার অধিকার আছে আমি কোনটা করব কোনটা করব না। আমাকে তুমি হয়তো বলতে পারো তুমি অভিনেতা, তুমি সব করবা, না আই এম নট, এটার সাথে আমি এগ্রি না। আমি আসলে শিল্পী হিসেবে আমার না বলার অধিকার আছে। তুমি আমাকে অকারণে বলবা যে তুমি একেবারে খালি গায়ে, বা অকারণে গালাগালি করবা বা ইত্যাদি ইত্যাদি, এটা আমি মানবো না। কিন্তু তুমি আমাকে কারণে বলো, তোমার স্ক্রিপ্টে ওই শক্তি আছে, আই এম নোবডি, আমি কেউই না, কিন্তু তুমি আমাকে দিয়ে ওটা করাতে হলে আমাকে ওটা তোমাকে বলতে হবে, বোঝাতে হবে, দেন আমি ডেফিনেটলি করবো। তুমি আমাকে অনেক রোম্যান্টিক দৃশ্য করতে বলো, নো প্রবলেম, কিন্তু আমাকে বলো যে এটা এ কারণ, অতটুকুন তো আমি বুঝি, আমি তো এগুলো নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু তুমি অকারণে বললা তোমার প্রজেক্টটাকে শুধুমাত্র এই অংশটুকুনকে ভাইরাল করার জন্য, ব্যবসা করার জন্য। আমি একটু না খেয়েই থাকি, না হয় ডাল ভাত খাই, কিন্তু ওটা আমি করবো না। লাবণ্য, এই যে না খেয়ে থাকার সাহসটা হুটহাট ইভান হারিয়ে যাচ্ছিল রিসেন্ট ইয়ার্স। যদি আমি দেখি, বছর দুয়েক আগে আমরা একসাথে লাস্ট উপস্থাপনা করেছিলাম একটা কর্পোরেট ইভেন্টে। ওইটা তোমার লাস্ট উপস্থাপনা ছিল? আচ্ছা, তখনও কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি আসলে কোথায় ছিলে, কোথাও দেখছি না কেন, নাই কেন। সামহাউ তুমি একটা অ্যাবস্ট্রাক্ট আনসার তখন আমাকে দিয়েছিলে। আমি মানে আসলে কোথায় ছিলে, বা এই যে মানে আমি না খেয়ে থাকি কিন্তু আমি এই কাজটা করব না, আমি থাকলাম হারিয়ে। তো এই সময়টা আসলেই ইভান কোথায় ছিল, এটা অনেকেই জানতে চায়, যে ফেসবুকে নেই, কোথাও নেই, কি হলো আসলে জানতে চায় নাকি? ওকে, জানতে চাই। আচ্ছা আমি মেনে নিচ্ছি। আমার যেটা হয় যে একেবারে অকারণে সাহস তো করা যায় না মানুষের, যে আমার সামনে আর কোনো নেক্সট ডোর আমি দেখতে পাচ্ছি না, ওই কারণ ওই সময় আমি সাহস করলাম। এতটাও সাহসী আমি না। আমি কোনো একটা ইঙ্গিত পাই যে আচ্ছা নেক্সট একটা ডোর আমি দেখতে পাচ্ছি, ওইখানে নক করা হচ্ছে, ওইটা মেবি ওপেন হতে পারে, এরকম কোনো একটা সম্ভাবনা। দেখো, সত্য কথা তো বলতে হবে, বাট ওখানে তো রিস্ক আছে যদি না হয়। আমার সিনেমার কথাই তুমি বলো, যখন আমি আহমেদ হুমায়ুনের পুটু সিনেমাটা পেলাম, তুমি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছ। তুমি কোথায় ছিলে একটু উদাহরণ দিয়ে বলি যে তখন আমি গুড লাইফ লিড করছি, গুড স্যালারি, গুড পজিশন, এন্ড কর্পোরেটের জায়গাটাতে ব্র্যান্ড ম্যানেজার, আমি কোনো শুটিং এ গেলে আমাকে খুব আপ্যায়ন করানো হচ্ছে। ওই সময় যখন আমি জাজের এই ছবি পাই, আমি স্ট্রেট একদিন শুধু বাসায় কথা বলছি, সব বন্ধ করে দিয়েছি। আমার জবটা ছেড়ে দিলে? জব ছেড়ে দেওয়া থেকে শুরু করে সব কাজ বন্ধ করে দিয়েছি। আমার মনে হয়েছে যে এই অপরচুনিটিস, অনেকে ভাবতে পারে এটা দিয়ে কি সিনেমার নায়ক হয়ে গেছে, এজন্য না। ওই যে বললাম আমার ভিশনটা আমি এখন আর কাউকে এক্সপ্লেইনও করি না। আমি এমন চমৎকার একটা স্ক্রিপ্ট পেয়েছি, এবং তুমি যদি এইগুলোকে যুদ্ধ বলো, সেগুলো সবকিছু মিলে আজকে যে কারণে এখানে বসা, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমি ওই সম্ভাবনাগুলো হয়তো দেখতে পাই, এবং আমার সাথে একটু দেরি হলেও আল্লাহ মিলিয়ে দেন। এখন আমরা পটু চলচ্চিত্র নিয়ে কথা বলবো। অনেকগুলো ফেজ শুনেছি ইভানের জীবনে, এখন শুনতে চাই যে এই যে সিনেমায় এন্ট্রিটা হলো, পটু এখন কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পটুর রেসপন্স আমার কাছে হচ্ছে, যদি বলি যে দর্শক দেখে তারা কি নিয়ে বের হচ্ছে, কি এক্সপ্রেশন নিয়ে বের হচ্ছে, তাদের চোখ মুখ কি বলছে। প্রথমে খুব এনজয় করে, অনেকের ভাষায় আচ্ছা গল্পটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু ঠিক ব্রেকের পর দর্শক আসলে এতটা ধাক্কা খায় এবং এত বেশি আসলে তারা, আমি বাড়ায় বলছি না, একটু কোয়েশ্চেন মার্ক নিয়ে বের হয়, এবং অনেকেই বলে যে একটু ঘোরের মধ্যে থেকে বের হয়েছে, মানে এটা কি ছিল, কেন হলো। এই রেসপন্সগুলো বা একটা ওয়েল মেড ফিল্ম
খুব ভালো লাগে আর কি। বাহ। আচ্ছা, আফরার কাছে একটু শুনি যে পটু এখন কোন কোন সিনেমা হলে চলছে? ব্লকবাস্টারে চলতেছে, আর নারায়ণগঞ্জ গুলশান সিনেপ্লেক্সে চলতেছে, আর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ও এটা ভালো বলতে পারবে না। সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, যমুনা ব্লকবাস্টার, সামনে যাচ্ছে বরিশাল, পটুয়াখালী, বগুড়া, মানে এখন ধীরে ধীরে রিলিজগুলো হচ্ছে। আর আমাদের ওকে। টিমটা সব জায়গায় আমরা মুভ করতে চাই, তো আমরা একটু উইকলি ও রাজশাহীতে যাচ্ছে, আচ্ছা। সিলেটে চলছে, আর যেটা মিস হয়ে গেলে সরি আর কি, লায়ন্সে চলছে, হ্যাঁ বেশ কিছু জায়গায় চলছে। আচ্ছা, আফরা কোন কোন হলে ভিজিট করেছে? আমি সব হলেই মোটামুটি গিয়েছি। ওকে, আজকেও তো হ্যাঁ। একটা হলে দর্শকদের সাথে বসে সিনেমা দেখা হয়েছে। আজকের এক্সপিরিয়েন্সটা কিরকম? কোন হলে দেখা হলো, কি হলো? আজকে সারাদিন নারায়ণগঞ্জ ছিলাম, তো ওখানে প্রায় 4টা শো দেখছি না, 3টা শো দেখছি, কিন্তু আমার যাওয়ার পর 4টা না শো 3টা। আচ্ছা, 3টা শো দেখছি। তো মানে আমরা বিরতির পরে এন্ট্রি করছি, কিন্তু সবার যে এক্সপ্রেশন, মানে ওইখানে যে সবার এক্সপ্রেশনটা কিরকম? এই নবাগত মানে থাকে না নায়িকাকে যে নিয়ে কি যেখানে বলছে? তালি দেওয়ার দরকার হয় তালি দিচ্ছে, যেখানে হাসার দরকার সেখানে হাসতেছে। মানে এটা আসলে খুব ভালো লাগে যখন আসলে রেসপন্স করে পাবলিক, যে কোনো কিছু দেখে তারা বুঝতেছে। অনেক সময় থাকে না, অনেকে দেখে জাস্ট দেখে কোনো রেসপন্স করে না, তো এইটা আসলে অনেক ভালো লাগছে আজকে ওখানে যে। আমি একটু ইভানের কাছে বিষয়বস্তু নিয়ে শুনতে চাই পটু চলচ্চিত্রে। আচ্ছা, বিষয়বস্তু নিয়ে শোনার আগে আমি একটু হল এক্সপিরিয়েন্স বলি আজকে, প্লিজ। কারণ প্রথম সপ্তাহে আমরা সিনেপ্লেক্স ব্লকবাস্টারই সিনেমাটা দেখলাম। এখানকার দর্শকের প্রতি শ্রদ্ধা রেখে বলি, সবাই একটু রিজার্ভ বা একটু কি বলবো আর কি, মানে তারা ছবিটা দেখছেন, রিয়াক্টও করছেন, ঠিক আছে, কিন্তু আজকেই প্রথম, এতদিন আমি শুনতাম সিঙ্গেল স্ক্রিন বা ঢাকার বাইরের সিনেমাতে গিয়ে আসলে মজাটা পাওয়া যায়। আর একটা ভয় ছিল, অনেক জায়গায় বলতেন যে পরিবেশটা ভালো থাকে না, বা ওখানে আসলে নানান ধরনের সাউন্ড কালার এরকম পাওয়া যায় না। তো আমি প্রথমে আজকে নারায়ণগঞ্জের গুলশান সিনেপ্লেক্স, এটার যিনি ওনার লাবলু ভাই আজকে অসাধারণ আপ্যায়ন করিয়েছেন। আমরা নতুন আসলাম ফিল্মে, ওনাদের অনেক অভিজ্ঞতা, ওনারা যে ইন্সপায়ারেশনটা দিলেন এটাই প্রথমে আসলে আমি মার্ক করতে চাই। দ্বিতীয়ত ও যেটা বললো, আসলে আমি একটু ডিটেইল বলতে চাই লাবণ্য। প্লিজ। ওইখানে হয় কি জানো, যে ওইখানে সবাই যখন সিনেমা দেখতেছে ওরা ইনভলভ হয়ে যায় সিনেমার সাথে, মানে শীষ বাজায়, তালি দেয়, এবং তোমার হাসার দৃশ্য তো হাসলোই, আবার ধরো কোনো দৃশ্য ওর ভালো লাগলো না, কোনো মানুষকে গালিও দেয়, ব্যাপারটা এরকম হয় কি, যখন তুমি পারফর্মার হিসেবে, মানে এটা তুমি অন্ধকারে একটা কর্নারে একা বসে দেখছো নিজেকে বড় পর্দায়, বা নিজের প্রোডাক্টটা দেখছি এবং মানুষ এভাবে রিয়্যাক্ট করছে, এই ফিলিংটা পাওয়ার জন্য আমি অনেকগুলো সিনেমা করতে চাই, মানে ইটস আনবিলিভেবল। অ্যান্ড গুলশান সিনেপ্লেক্সকে ধন্যবাদ, তারা এত চমৎকার একটা পরিবেশ তৈরি করেছে। অন্য হলে যাওয়ার অপেক্ষা আমরা সিরাজগঞ্জ যাব, রুট সিনে ক্লাবে, ওখানে নিয়ে আপু আছেন, ধীরে ধীরে আমরা অন্য শহরগুলোতেও যাব। আর তুমি যে প্রশ্নটা করলে বিষয়বস্তু, এটা আসলে আচ্ছা, একজন দর্শক ওয়েট করছে, আমরা কলটি নিয়ে তারপরে বিষয়বস্তুটা শুনি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। যে আমি ধানমন্ডি থেকে মুশতাক আহমেদ বলছি, অভিনেত্রী, ওনার সাথে একটু কথা বলতে চাই। প্লিজ কথা বলুন, শুনতে পাচ্ছেন উনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অভিনেত্রী হিসাবে অনেক জায়গাতে আপনার কথা শুনেছি, আপনার অভিনয় বেশ ভালোই চলছে, এখনো আপনার অনেক অল্প বয়সী, ভবিষ্যতে আরো ভালো করবেন আশা করি। জি জি, আমার জন্য দোয়া করবেন। জি জি নিশ্চয়ই। কিন্তু আরেকটা কথা যদি বলি, এই আপনার অনুষ্ঠান তো অনেক বাংলাদেশের লোকরা দেখছে, তাই না? জি জি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের গল্প শুনবেন, বিষয়বস্তু নিয়ে কথা। হ্যাঁ, এটার কথা বলছিলাম, যেটা যেহেতু এক সপ্তাহের বেশি সময় চলে গেছে, একটু বলা যায় এটা আসলে একটা শিশু পাচার নিয়ে গল্প। আর গ্রামকে ঘিরে রাজশাহীর চরখানপুর, সেখানে আমরা একদম অরিজিনাল গ্রামটায় গেছি, মুর্শিদাবাদের পাশেই গ্রাম, ভারতের। এই গ্রামের মানুষগুলো যেমন সরল লাবণ্য, এই সারল্যের মধ্যে কিছু জটিলতা আছে, এটা আমরা স্বীকার করি বা না করি। একই সাথে এখনো গ্রামের মানুষের মধ্যে, একদম প্রান্তিক মানুষের মধ্যে কিছু কুসংস্কার আছে। যেমন একটা পদ্মার পাড়ের গ্রাম, ওদের চিন্তা হচ্ছে পদ্মা মানুষ খায়, বাচ্চা হারিয়ে যায় বা মানুষ হারিয়ে যায় মানে হলো পদ্মা খেয়ে ফেলছে, জোয়ারের সময় ওখানে পদ্মা খেয়ে ফেললো।
আবার আমরা আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখি বছরের পর বছর তোমার সাথে খেয়ে থেকে পড়ে তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে অসাধারণ একটা রূপ নিয়ে থাকে। এই পুরো ঘটনাগুলো এই গল্পে আছে, যেখানে হাসি কান্না দুঃখ বেদনা সবই আছে, কিন্তু এই গল্পের বাঁকে আমি আমি এই শব্দটাই বলি, ধাক্কা এমন খাবে দর্শক একটা সময়ে কনফিউজড হয়ে যাবে যে আসলেই কি আমরা যা দেখি তা কি তাই, আসলেই তাই, প্রত্যেকটা মানুষই কি যে রূপটা দেখায় আমাদেরকে সে কি সেটাই। আর এই শিশু পাচার একটি উপলক্ষ মাত্র, সেটাকে কেন্দ্র করে গল্প জমানোর জন্য এই চিত্রনাট্যটা অসাধারণভাবে করেছেন আহমেদ হুমায়ুন, আমাদের পরিচালক। হ্যাটস অফ মাই ডিয়ার ব্রাদার, আমি ওনাতে মুগ্ধ। বাহ, মানে অনেকগুলো লেয়ার আছে না, যেটা শুনছিলাম। আচ্ছা, রাজশাহীর ভাষা আয়ত্ত করতে হয়েছে। এর আগেও আমরা ওটিটিতে দেখেছি যে শাটিকাপ, সিনপাট, এগুলো কিন্তু বেশ আলোচিত। পটুতে দর্শক নতুনত্ব কি পাবে? শাটিকাপ সিনপাট কমপ্লিটলি রাজশাহীরই একটি গল্প। রাজশাহীর বিভিন্ন একটা মানে একটা কালচারকে প্রেজেন্ট করা হলো ওখানে। এইটা শুধু শুটিংটাই রাজশাহীতে হয়েছে, চরের প্রয়োজনে হচ্ছে ওখানকার ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু এই গল্পটা তুমি যদি উঠিয়ে ধরো বরিশালের কোনো চরে নিয়ে যাও বা ধরো যে কোনো জায়গার চরে নিয়ে যাও, তাদের ভাষা দিয়ে করো, তাদেরই এটা গল্প হবে। আর এখানে আমাদের কিন্তু কোনো রাজশাহীর ভাষা আয়ত্ত করতে হয়নি। আমরা শহর থেকে যাওয়া দুজন এনজিও কর্মী, ওই মানুষের সাথে মিশে যাওয়া, তারপর ঘটনা প্রবাহে অনেক ঘটনাই ঘটে। এখানে নতুনত্ব পাবে মানুষ এটাই যে একটি ফ্রেশ গল্প পাবে। অনেকে ছবি দেখে বলেন যে একটু তামিলের মতন বা একটু মালায়ালার মতো, অনেকে এটা নিয়েও যান যে প্রচুর অ্যাকশন দৃশ্যের চিন্তা করে ওখানে যান, কিন্তু এখানে মানুষ আসলে একটা গল্প দেখবে, হাসবে, কাঁদবে, ধাক্কা খাবে, বের হয়ে আসবে, ঘোরের মধ্যে থাকবে। ওকে, তো সেই ঘোরের মধ্যে ঢুকতে পটু দেখতে হবে সিনেমা হলে গিয়ে। আমি তো আফরার কাছে শুনতে চাই যে প্রথম চলচ্চিত্র এবং প্রথম চলচ্চিত্রে জাজের মতো একটি ব্যানার নিজের গায়ে লাগানো, এটা তো অনেক বড় একটি ব্যাপার। এই ব্যাপারটা শুরু হলো কিভাবে? ফার্স্ট কলটা মানে সব জায়গায় বলেছি, এখনো বলতে চাই, ইভানই আমাকে মানে সাজেস্ট করছে, মানে ওই যে আমাকে নিয়ে আর কি সিনেমাটা দিয়েছে ব্যাপারটা এমন না, সে ক্ষমতা মানে ও আমাকে ফার্স্ট কল দিয়ে আর কি সাজেস্ট করছিল যে আমি যাতে জ্যাজে একটা ইমেল করি, ওখানে অডিশন চলতেছে, ওখানে হিরোইন খুঁজতেছে, এটা নিয়ে আমার আইডিয়া ছিল না। ফার্স্ট যখন আমাকে কল দিছে তো আমাকে আমার পোর্টফোলিও ওকে সাবমিট করতে বললো, দেন ও পরে আমাকে বললো যে তুই একটা এখানে মেল কর, এইভাবে এটা কর। তারপরে করলাম, অডিশনে ডাকলো, দেন অডিশন থেকে আসলে যখন অডিশন দিয়েছি তারপর তখনও আমি জানি না যে আসলে এই সিনেমাটাই আমি করব বা আমি হয়তো বা অডিশনে টিকে যাবো এরকম কিছু, বাট ও আমাকে সবসময় বলতো যে ভরসা রাখ, বিশ্বাস রাখ, হয়তো বা হয়েও যেতে পারে। তো আলটিমেটলি পরে দেখলাম যে না, আমি টিকে গেলাম, এইভাবেই আর কি। ওকে, অডিশন শব্দটা শুনে আমার মনে হচ্ছিল যে ইভানের কাছে আমি শুনেছি 4 মাস শুধু অডিশন দিতে হয়েছে পটুর জন্য। একটু আরেকটু ব্যাক স্টোরি শুনবো, তারপর অডিশন ফেজটা শুনবো, পটুর সাথে যুক্ত হওয়ার গল্পটা শুনবো। পটুর সাথে যুক্ত হওয়া 2022-এর নভেম্বরে, এটার যিনি পরিচালক আহমেদ হুমায়ুন, উনি একজন বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত পরিচালকও বটে। ওনার সাথে আমার এর আগে অল্প পরিচয় ছিল। তো উনি হুট করে একদিন একটা ফোন করেন, ফোন করে বলেন যে আমি একটা সিনেমা বানাতে চাই, ডিটেলস কথা বলবো আপনার সাথে, আপনি ইন্টারেস্টেড কিনা। তারপরে উনি ওনার ড্রিমটা বলেন, উনি পদ্মার পারে বসে কীভাবে গল্পটা পেলেন, অনেক কথা হয়, ঢাকা আসেন, দেখা করেন, উনি রাজশাহীতেই তখন ছিলেন। এরপর আমি বলি ওকে। তারপর হচ্ছে জানতে পারি এটা হচ্ছে জাজের ছবি, তখন একটু ধাক্কা খাই আর কি। এরপর বলেন যে একটু আজিজ ভাইয়ের সাথে দেখা করেন, যান, গেলাম। তারপর তো তোমাকে একটু আগে বললাম যে আমার লুক নিয়ে, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল আমার লুক নিয়ে, যেহেতু আমাকে টেলিভিশনে প্রচুর দেখা গেছে। তো জাজ বলো, ডিরেক্টর বলো, মানে তারা একটা পার্টিকুলার মানে বড় কোনো প্রজেক্টের আগে কিন্তু এটা আসলে শুনতে হয় যে স্ক্রিনে অনেক দেখা যাচ্ছে, এটা কমাতে হবে, এটা কমাতে হবে, হ্যাঁ, স্ক্রিনে যেন খুব ইজিলি দেখা না যায়। তো তখন আসলে ডিরেক্টর উনি ওনার কিছু সাজেশন, আমারও কিছু চেষ্টা, এবং আমার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল যে আহমেদ হুমায়ুন ভাইয়ের সাথে আমার ততদিনে না খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মানে উনি যেটা বোঝাতে চাচ্ছেন এটা আমি বুঝতে পারছি, আবার আমার কথাও উনি নিচ্ছেন। আর ওনার মাথায় যে চরিত্রটা দেখলে হয়তো তুমি বা যারাই দেখবেন, যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনেন, তারাও স্বীকার করবেন হয়তো এই চরিত্রের সাথে আমি একটু যাই, কেমন করেছে আমি জানি না, সেটা দর্শক বিচার করবে। ওনার ভাষ্যমত উনি আমার একটা ছবি দেখেছিলেন ফেসবুকে, ওইটা দেখে ওনার মাথায় গেঁথে গেছেন আমি।
তারপরে ওদের সিদ্ধান্ত ছিল সবগুলো নতুন মুখ নিয়ে করবে। এরপর আমাকে আসলে প্রথম কষ্টটা করতে হয়েছে লুক নিয়ে। আমি কখনো চুল কালার করছি, কখনো ভরার দাড়ি রাখছি, কখনো গাল ভেঙে ফেলছি, কখনো ভাত খেয়ে মোটা হচ্ছি, কখনো চুল বড় করছি, কোনোভাবেই কিছু হচ্ছে না। শেষ পর্যন্ত এসে আমরা এই যে এখন পোস্টারে দেখা যায় শুধু গোফ, লাবণ্য আমি জীবনে নিজেকেও এইভাবে দেখি নাই। সো আমি প্রায় এরকম ঢেকে রাখতাম, আমার খুব লজ্জা লাগতো যে এ কি। পরে সবাই যখন বললো না এটা ফাইন, আর ওটাতে আমার একটা সুবিধা হয়েছে কি, আমি আমার চরিত্রের নাম মিশুক পটুতে, আমি খুব মিশুক বিলিভ করতে শুরু, আয়নায় দেখলি বন্ধু এটা তো আমি না, এটা মিশুক। সো তারপরে আরেকটা ছিল যে স্ক্রিনে উপস্থিতি কম, তুমি যেটা বললা। আর আমার জন্য আরেকটা চ্যালেঞ্জ ছিল ওর কাস্ট হওয়ার পিছনে, যেটা একটা বড় কারণ, আমাদের শুটিংয়ের জায়গাটা এতটাই দুর্গম, সেখানে সার্ভাইভ করা খুব কঠিন। চরখানপুরে মোবাইলের নেটওয়ার্ক নাই, ভালো কোনো আধুনিক জীবন ব্যবস্থা নাই, ওরকম কোনো কিছুই নাই। আর প্রচুর গরম ছিল তখন। তো 2023-এ আমি ওই অন দ্য স্পট গিয়েও কিন্তু অডিশন দিয়েছি। হ্যাঁ, তো এরপর একটা বড় প্রক্রিয়া। আর 4 মাস শুনতে শোনায়, আমি আসলে 4 মাস তো প্রতিদিন অডিশন দেইনি, 7 দিন পর বা 10 দিন বা 15 দিন পর। তারপর একটা অপেক্ষা, পটুয়ার অপেক্ষা আমার জন্য এক হয়ে গেছিলো। যেদিন রেজাল্ট দেওয়ার কথা তখনও জানি না, এরকম করতে করতে অনেক সময় গেছে। ছবিটি ঈদে আসার কথা, সেটা আসলো অনেক পরে। দিস ইজ দ্য জার্নি অ্যাকচুয়ালি। আচ্ছা, লুক টেস্ট নিয়েও শুনলাম যে এতগুলো মানে ফেজ পার করতে হয়েছে, ফাইনালি একটা লুক পাওয়া গেল। সে শুটিং কতদিন করতে হয়েছে, লুক টুক সবকিছু সেট করার পরে, ওখানে যাওয়ার পরে ওই দুর্গম জায়গায়? আমাদের প্রথমে ওখানে 15 দিনের পরিকল্পনা ছিল। আমরা একটা তাঁবু না ঠিক প্যান্ডেল করেছিলাম আর কি। আর 15 দিনে হয়নি, 22 দিন লেগেছে সেটা। টানা 22 দিন? টানা 22 দিন আমরা একদিন গ্যাপ দিয়েছিলাম। ওই জায়গাটা এমন লাবণ্য যে কিছু কিছু জায়গা আছে এত, এই ছবিটা আরও একটা কারণে আমি দেখতে বলি যে বুক ভরে চোখ ভরে প্রাণ ভরে বাংলাদেশকে দেখবে, বড় বড় ফ্রেম সব, মানে এরকমটা এত বড় বড় ফ্রেম দেখে তোমার মন ভালো হয়ে যাবে, এরকম এত চমৎকার জায়গা বাংলাদেশে আছে। তো ওইখানে পানির কারণে, পদ্মার ভাঙনের কারণে, ধরো ঠিক আজকে একটা জায়গা যেমন আছে, 3, 4, 5 বা 6, 7 দিন পর ওই জায়গাটা চেঞ্জ হয়ে যায়, হয়তো পানি এসে ভেঙে দেয় বা এরকম কিছু। খুব রিস্ক, মানে ওখানে শুটিংটা তুমি তুলে না আনলে পরে গিয়ে আর কোনোভাবে ওটা মেলাতে পারবে না। এরকমটা একটা দৃশ্য হয়েছেও, দর্শক বুঝবে না কিন্তু আমরা জানি। তো ওই জন্য 15 দিনেরটা হয়নি, ওখানে 22 দিন টানা, একদিন গ্যাপ। আর আমাদের টেকনিক্যাল টিম থেকে শুরু করে সবাই অনেক কষ্টও করেছে। আর শহরে এসে আমরা পরে ওইখানে হলো 22 দিন, 31 দিন শুটিং করলাম টোটাল ফার্স্ট লটে। এরপর যখন পুরো সম্পাদনা হলো, সব কিছু হলো, তখন পরিচালকের মন ভরছিল না। আবার আজিজ ভাইও ছবিটা দেখে অ্যাপ্রিসিয়েট করলেন। তখন এর ক্রেডিটটা আহমেদ হুমায়ুনের, উনি আবার 8 দিন রিশুট করেছেন, পুরো একটা দৃশ্য ফেলে দিয়ে ওই দৃশ্যটা আবার উনি রিশুট করেছেন, এবং ওটা উনি আসলে নিজে থেকেই করেছেন। এবং এই সব কিছু মিলে আমরা 39 দিন শুটিং করেছি। 39 দিন। আচ্ছা, আমি দুজনের কাছ থেকে এই অনুভূতিটা শুনতে চাই, যখন ফোনের শোনা না কিভাবে শোনা যে ইউ আর সিলেক্টেড? আমি অনেক কথা বললাম, ওটা একটু শুনি। আমারটা আমি ফোনেই শুনেছিলাম। সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? মানে আসলে ড্রিম যখন একদম মানে ফুলফিল হয় তখন তো এক্সাইটমেন্টের আর শেষ থাকে না। আমি কিছুক্ষণ জাস্ট বসেছিলাম, যেমন আমি খুব কম ইমোশনাল। আমার হচ্ছে যেদিন হচ্ছে ফার্স্ট আমি স্ক্রিনে আমি নিজেকে দেখছি, তা আমার কেন জানি একদম পুরোটা দেখার পরে মানে নিজের ভিতরে মনে হচ্ছে যে না, এতদিন পরে মানে হঠাৎই আমি বুঝতেছি না যে কেন আমি এত ইমোশনাল হয়ে গেছি। মানে একটু কেমন জানি স্যাড স্যাড ফিল হচ্ছে, মানে খুব থাকে না সুখী কিছু কান্না থাকে, সুখের কান্না। ইভানের সিলেক্ট হওয়ার প্রসেসটা যেরকম খুবই দুরূহ ছিল, তোমার ক্ষেত্রেও কি সেটা ছিল? না, আমার একটু ইজিয়ার ছিল। আমার ক্ষেত্রে একটু ইজিয়ার ছিল, রিজন হচ্ছে আমি জানতাম না লোকেশনটা আসলে কেমন বা কি। ও জানলে রাজি হতো না, ওর সিলেক্ট হয়েছে এটা একটা বড় কারণ। ডিরেক্টর আমাদের হাউস থেকেও বলছিল যে আমার একটা মেয়ে লাগবে যে বাইক চালাতে পারে, স্পোর্টি টু টমবয় টাইপের, ওইখানে গিয়ে সার্ভাইভ করতে হবে। তো মজার ব্যাপার হলো ওই প্রশ্নগুলোই করে নাই। আমি যখন নৌকায় উঠছি আমাকে হুমায়ুন ভাই বলতেছে যে আমি জানি না এই মেয়েটা কেন আমার সাথে যাচ্ছে। আমি ভাবতেছি যে এমনি যাচ্ছি, কারণ নদী নৌকায় মাঝে মধ্যে এরকম একটুখানি মানে এরকম সরল সহজ মানুষ ভালো, এমনি যাচ্ছে। মানে
ভাবছি যে না নর্মাল থাকবে অন্যান্য এলাকার মতো, আমি তো আর এত বুঝি নাই যে এইরকম বা এইভাবে সার্ভাইভ করতে হবে। সেই যে সার্ভাইভ করতে গিয়ে এই 22 দিন পরে মানে টোটাল 39 দিনে সব থেকে বাজে কি অভিজ্ঞতা হয়েছে, মানে সব থেকে কষ্টকর কোন এক্সপিরিয়েন্সটা ছিল? ওয়াশরুমটা। না, এটা তো খুবই স্বাভাবিক, খুবই অবভিয়াস যে এরকম জায়গায় ওয়াশরুমের একটা প্রবলেম থাকবেই। এছাড়া মানে অ্যাক্টিং করতে গিয়ে কি কি ডিফিকাল্টিজ ফেস করলে? ওইখানে আসলে মানে ইজিয়ার কোনো কিছুই ছিল না, কারণ যেমন ওয়াশরুম মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ওইটাই আমার জন্য বেশি মানে খারাপ লাগছে। চারপাশে কিছু ওগুলো কি বলে মানে জাস্ট ওই প্যান্ডেল টাইপের বড় করে দিছে। এখন আমি ওয়াশরুমে কেউ যদি এসে পর্দা উঠাই দেয় তো মানে এরকম আমি টিচারের কাছে চলে যাই, তুমি মানে একটু চুপ করো বাবা। ওখানে আর উপায়ও ছিল না। ইভানের সব থেকে কষ্ট, না আমরা হাসছি কিন্তু আসলে অভিনয় শিল্পীদের এটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং অভিনয় পেশাটাই আমার কাছে সব থেকে বেশি কঠিন মনে হয়। অন্য কোনো পেশায় হুট করে গাছে উঠতে হয় না, ঠান্ডার মধ্যে পানিতে ডুবো দিয়ে থাকতে হয় না। আমাদের ডিওপি না গাছে উঠছে। হ্যাঁ 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 হ্যাঁ, গাছে না শুধু, ও পদ্মা ভরা পদ্মায় তখন 3 নাম্বার বিপদ সংকেত চলছিল। ও যেভাবে প্রায় কোটিখানেক টাকার ক্যামেরাটা নিয়ে তিনজনকে ধরে এক পা সহ একটা শট আছে, টিজারও এই শটটা আছে, মানে আনবিলিভেবল। ইভান সব থেকে কঠিন কি সিচুয়েশন ফেস করেছে এই 39 দিনে? আমার জন্য কঠিন ছিল কি, মানে সবাই যে জার্নিগুলো বলে ওয়াশরুম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, লাবণ্য, এটা তো এক ধরনের কষ্টই, কিন্তু তার থেকে আমার ভেতরে ভেতরে অন্য একটা বিষয় নিয়ে আমার মাথার ভিতরে কাজ করছিল। সেই কাজ করছিল যে আমার চরিত্রটা এখানে এতটাই চ্যালেঞ্জিং, এবং চরিত্রে এমনই একটা শেড আছে। দিন শেষে তো বড় পর্দা, এত বড় একটা প্রজেক্ট, আহমেদ হুমায়ুন ভাইয়ের মুখের দিকে তাকাতে আমার ভাবতাম এই মানুষটা শেষ পর্যন্ত আমি মানে ওনার সম্মানটা রাখতে পারবো তো। জাজ সব কিছু মিলিয়ে আমি ওই জন্য ওই ওয়াশরুমে কষ্ট হচ্ছে না, বালুতে কষ্ট হচ্ছে না, খাবার পেলাম না বা খাবার কম খেলাম বা কি হলো, ভুলে যেতাম। আমার সারাক্ষণ আসলে আমি চরিত্রের এই শেডটা আমি পারবো তো, বড় পর্দায় মানুষ ঠিক মতো দেখবে তো, এটা মাথায় ছিল। ওইটার জন্য আমি এই কষ্টগুলো হয়তো টের পাইনি। এখন মনে পড়লে মাঝে মাঝে, যেমন আমার একটা দৃশ্য আছে, এত বেশি বালুর মধ্যে গড়াগড়ি, ওই প্যান্ট থেকে এখনো বালু বের হয়। সেই প্যান্টটা আছে, সত্যি কথা, অনেকবার ধোয়া হলো, তারপর ওই যে পকেটের মানে একেবারে কিছু জায়গা থাকে না, সত্যি মাঝে মাঝে হাত দিয়ে বালু করতে, আচ্ছা ওই বালু। আচ্ছা, একটু আফরার কাছে আফরার ক্যারেক্টারটা নিয়ে শুনতে চাই। গল্প বলে দিবি না? তোমার চরিত্রটি নিয়ে শুনতে চাই। আমার ক্যারেক্টারের নাম ছিল ফিদু, মিশুক ফিদু। আর মানে এটা থাকে না শহরের গ্রামের, ওই যে বললো একটু বাইক চালানোর ব্যাপারও আছে, তারপরে গ্রামের মেয়ে রান্না করতেছে সেই ব্যাপারও আছে, মানে সব মিলায় আর কি শহর গ্রামের মেয়েদের লাইফ যেমন হয় দুইটাই। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ কি বলতে কি বলে ফেলবো, তখন আবার তুমি ওরকম চেঞ্জ করে চলে যাবো। আচ্ছা, ওর কাছে একটু থাকো, ওর মন খারাপ হচ্ছে। তুমি একটু রেখে ঢেকে একটু গোপন করে মানুষ যেভাবে প্রেম লুকিয়ে রাখে সেটা মাথায় রেখে তোমার চরিত্রের বাদ বাকি পোর্শন লুকিয়ে রেখে একটু বলো আমাদেরকে। খুব চাপের বিষয়। দর্শক তোর চরিত্র সম্পর্কে জানতে হলে পটু দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটাই তুমি স্ক্রিনে বলে দাও। হ্যাঁ, পটু সম্পর্কে জানতে হলে পটু দেখতে হবে। ও যে কি সরল, মানে আমি এত সহজ সরল গেস্ট কখনোই পাইনি এত বছরে। সিরিয়াসলি এখন বুঝলাম যে কেন ফাইনাল সিলেক্টেড, এবং কেন ওকে যে এত ডিফিকাল্টিস জানানো হয়নি, এরপরে সে রাজি হয়ে সেখানে অ্যাক্টিং করে চলে এসেছে। না ওকে কিন্তু জানানো হয়েছে, কিন্তু ওই একই রকম ভাবে বোধহয় খেয়াল করেনি। আচ্ছা, ব্যাপারটা কিন্তু র‍্যাগিং হয়ে যাচ্ছে কাইন্ড অফ। চুপ করো। ইউ আর ডুইং সো গুড মাশাআল্লাহ, এবং এই খেয়াল করনি বলেই এই স্বপ্নটা পূরণ হলো আজকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে। আচ্ছা, এটা তো ডিরেক্টরের প্রথম ডিরেকশন সিনেমার ক্ষেত্রে, তাই না? আহমেদ হুমায়ুনের সঙ্গীত পরিচালক হিসেবে তো উনাকে আমরা পেয়েছি, কিন্তু ডিরেক্টর হিসেবে, সিনেমার ডিরেক্টর হিসেবে প্রথম তিনি কাজ করলেন। এই এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাই। এটা তো আমার পক্ষে সবার প্রথম, হ্যাঁ সবার প্রতি তো একটা মানে আলাদা আদর, একটা ডেডিকেশন থাকে।
এখানে আমি স্পেশালি দুজন মানুষের কথা বলতে চাই। ওই দুজন প্রথম না, যে জমেলা ক্যারেক্টার করেছে দিলরুবা দোয়েল, আমি তার অভিনয়ের এত বড় ফ্যান হয়ে গেছি এটাতে। আমি দোয়েল আপুকে তো আমরা সিনেমা, টিভিসি অনেক কিছুতে সবকিছুতেই অনেক দেখি। পেয়েছি। এক হচ্ছে অসম্ভব ভালো মানুষ, দুই হলো আমি টিকিট কেটে এখনো দেখিনি, শুধু দোয়েল আপুর পারফরমেন্স দেখার জন্য ছবিটা দেখব, অনেস্টলি বলছি তোমাকে। আর দ্বিতীয়ত শোয়েব মুনির, বাংলাদেশে এমন একটা মেধা, পটু সিনেমায় তাকে দেখবে মানুষ, অভিনয় কাকে বলে, ভয়েস থ্রোয়িং কাকে বলে। এছাড়া অন্য সবাই নতুন, যারা রাজশাহীর আমাদের ভাই ব্রাদার, রিঙ্কু, জেপি, রনি ভাই তো মোস্ট পপুলার হলে, সেই এন্টারটেইন করে রাখে। ঝইটা নামে একটা ক্যারেক্টার, জয়, তারপরে আমাদের বাচ্চু দেওয়ান কাকা, সজীব, প্রচুর মানুষ, কারণ নাম মিস করলে আই এম সরি। আর হুমায়ুন ভাইয়ের কথা তুমি যেটা বললা, আমি ওনার মুখে যে গল্পটা শুনেছি, যে উনি দীর্ঘ 20 বছর ধরে বাংলাদেশের সিনেমাতেই মিউজিক করছেন। তো যখনই কেউ মিউজিক করতে আসেন বা কোনো ফিল্ম ডিরেক্টর তাকে দিয়ে মিউজিক করান, তখন মাঝে মাঝে তার মনে হয় যে এটা এরকম না, এরকম হলে ভালো হতো। সে তার টেস্ট দেখা, তার যে ইন্টারন্যাশনাল ফিল্ম দেখা, নেটফ্লিক্স দেখা, এই জিনিসগুলো সে কখনো দিতে পারতো না। ওই ডিরেক্টররা যেভাবে দিত, সে ওটাই দিতে দিতে তার ভাষায় একসময় সে ক্লান্ত হয়ে যায়। তো তখন যখন রাজশাহী তিনি চলে যান, পদ্মার পাড়ে বসে ওই পাড়ের গল্পটা জানতে চান, এই গল্পটা আবিষ্কার করেন, তখন তার মনে হলো যে না, এই 20 বছরে যা দিতে পারি নাই ভাই, আমি একটা সিনেমা বানাবো আমার জন্য, আমার মতন, এটাই আমি করব। এবং ওইখান থেকেই আসলে উনি সিনেমা স্টার্ট করেন। দেখছেন রূপকথার রাত, আমি রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছি। আপনারা আছেন আমার সাথে, আমি জানি ফোনের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আর আজকে আমার সঙ্গে আছেন ইভান সাইর এবং আফরা সাইয়ারা। তাদের কাছে শুনছি তাদের সিনেমা পটুর গল্প। আচ্ছা, ঈদে রিলিজ হওয়ার কথা ছিল পটু, আমরা দেখছিলাম যে ঈদে আসবে, দেরি হলো কেন? আমাদের ডিরেক্টর আহমেদ হুমায়ুন ভাই খুব খুঁতখুঁতা, ওনার সব কিছু খুব পারফেক্ট চাই। চাঁদ রাত পর্যন্ত সিনেপ্লেক্স থেকে ফোন আসছে, ব্লকবাস্টার থেকে ফোন আসছে, জাজ থেকে তারা দিচ্ছে। আমরা আসলে ডিসিপি যেটা মানে জমা দিতে হয়, টেকনিক্যাল কাজটা শেষ করতে পারিনি লাস্ট পর্যন্ত, এটা সত্য কথা। দ্বিতীয়ত আরও একটা ব্যাপার, এত ছবি আসলে ঈদে, পটু একটা নতুন চেষ্টা, তো এই ভিড়ে যেন হারিয়ে না যায়, সেটাও আরেকটা নিজেদের মধ্যে আলোচনা ছিল, তাই আসেনি। ওকে, দুটো ব্যাপার কাজ করেছে একসাথে। আচ্ছা, শিশু শিল্পী চরিত্রে মানিক, তাকে নিয়ে বেশ প্রশংসা শোনা যাচ্ছে। আমি একটু তোমাদের কাছ থেকে মানিক সম্পর্কে শুনতে চাই। আমি বলি না, মানিক ওই চরেরই একটা ছেলে। ওই চরের চরখানপুরে যাওয়ার আগে এদিকে আবার আরেকটা চর আছে, মাঝখানে ছোট্ট পদ্মা এখন শুকিয়ে অনেক ছোট হয়ে গেছে, ওইটা আবার পারাপার করে সব ওই বাচ্চারা নৌকা দিয়ে। মানিক ওই নৌকায় লোকজন পারাপার করে, স্কুলেও যায়। তো আমাদের শহর থেকে একজন মানিক রেডি করা ছিল, মানে পটু রেডি করা ছিল। তো ওই পটুর মা শুটিংয়ের দিন নিয়ে আসছে হচ্ছে একদম ওয়েস্টার্ন কাটে, মানে একটা শহুরে ছেলে। তো ডিরেক্টরও তো মাথায় হাত। তো হঠাৎ করে এই যে মানিক এখন যে পটু চরিত্র করেছে, ও এত ছোট হলেও ওই নৌকার কাজ বাদ দিয়ে সারাক্ষণ আমাদের সাথে, আমরা এত বড় বড় মানুষ, এত বড় বড় মেশিন নিয়ে গেছি, ও কোথাও যায় না, আমাদের সাথে বসে, আমাদের সাথে কথা বলে, কোনো ভয় নাই ওর মধ্যে। তখন হঠাৎ করে আমাদের ডিরেক্টর একদিন ওই পটুর মা যে করেছে কে আপু, উনি এবার থিয়েটার কর্মী, ওনাকে বললেন কি যে দেখেন তো ওকে দিয়ে কিছু এই জিনিসগুলো করানো যায় কিনা। পরে উনি 2-3 দিন ওর সাথে কথা বলার পরে দেখলো যে হ্যাঁ ওটা পারে। তারপরে ওকে নিয়ে আসলে যে আরও একটা ব্যাপার হলো, একদম ওই চরেরই ছেলে হবে, ওই চরেরই মানুষ হবে ও। এই মানিক তখন থেকে পটু হয়ে গেল। আর ও এখন, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং চমৎকার। হি লাভস মি এ লট, মানে আমিও যেন খুব ওয়েল কানেক্টেড ফিল করি। ওকে দেখলে আমার কি জানি একটা হয়, মানে ও খুব কাছে চলে আসে, মানে হি ইজ অ্যামেজিং। কত কত গল্প একটা সিনেমার মধ্যে, কত কত অভিজ্ঞতা। আচ্ছা, ভূতের নাকি উপদ্রব ছিল? হ্যাঁ। কি ঘটেছিল, মানে সত্যি সিরিয়াসলি? হ্যাঁ, কিছুটা সত্যি। মানে আমরা সবাই আর কি একটু ভয় পেয়ে গেছিলাম। মানে শুটিং চলতেছিল, একটা পুরানো বাঁশঝাড়ের ভিতরে, মানে থাকে না যে আগে বাড়ি থাকতো, ওগুলা ভেঙে ফেলে, গ্রামের বাড়িগুলো একটু, মানে ওগুলোকে কি বলে, পুরানো বাড়ি আর কি, পুরানো বাড়ি। তো ওখানে ঘর কিছু নাই, কিন্তু ওখানে আগে মানুষ থাকতো, ভিটাটা আছে। হ্যাঁ, তো বাঁশঝাড় আসছে। তো সবাই শুটিং করতে করতে হঠাৎ করে আমরা সবাই খুঁজতেছিলাম বাচ্চা। তো ওই সিনটার টাইমে
তো আমরা বের হয়ে চলে এসেছি, তখন ডিওপি আর ডিরেক্টর ভিতরে গেছে, ওনারা একটু এমনি ক্যামেরা নিয়ে ইয়ে করতে, আমরা সবাই ওটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করে মানে গাছগুলো এত আচমকায়, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, ঝড় নাই, অনেক জোরে জোরে বাঁশঝাড়গুলা মানে খুব শেক করতেছিল, পাতাগুলো অনেক নড়তেছিল। তো সবাই খুব ভয় শব্দ করে পেয়ে লাবণ্য, গেছিল। মানে একদম হ্যাঁ। শব্দ করে, মানে মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে এরকম। কতক্ষণ মানে সময়? বেশিক্ষণ না, মিনিট খানেক। আচ্ছা, পরে সবাই আর কি ওখান থেকে আসার পরে তো সবাই খুব ভয় পাইছে, মানে সবাই একসাথে ওখানে ছিলাম, সবাই দেখছি। তো সবাই এসে থাকে না যে আমাদের ওই যে একটা মানে একটা কাপড়ের ভিতরে ছিলাম, তো সবাই বলতেছে ওই যে শ্যাডো দেখা যাচ্ছে, ওই যে ওইখানে ভূত আসছে। তারপর একটা ছেলে, আমাদের রান্নার ছেলে, ও আবার পানিতে ডুবে যাচ্ছিল। তো সবাই বলছে এই যে এখানে ভূত আছে, এই ছেলেকে এই ভূতেই হচ্ছে চায় না আমরা এখানে শুটিং করি, এই জন্য একে মেরে ফেলতে চাইছে, মানে এরকম অনেক ইনসিডেন্ট ঘটছে। আর জায়গাটা যেহেতু দুর্গম, পশু প্রাণী এরকমও তো এক্সপিরিয়েন্স হওয়ার হ্যাঁ, কথা। তোমাকে বলি, ও যে কথাগুলো বললো এটা নিয়ে পরে আমরা মানে জিনের তো অস্তিত্ব আছে, আমি যদি আমাদের ধর্ম মতে বলি, সেই অস্তিত্বের সবগুলো জিনিস এখানে মিলে যায়। তো হতেও পারে সেখানে আছে কিছু একটার উপস্থিতি। আর পশু পাখির বিষয়ে আমার একটা মজার ঘটনা বলতে পারি। আমরা একদম সীমান্তের পাড়ে শুটিং করছিলাম, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম ওই দিন, কারণ এখানে একটা স্পট থেকে আরেক স্পটে যাওয়ার জন্য কিছু নাই, তো হেঁটে যেতে হয়, সবাই আমাদের ক্যামেরা ভারী ভারী জিনিস বহন করি। তো ওরা সবাই শুটিং করছিল, আমি বোধহয় পুরো সিনেমাতে মাত্র 1 বা 2 দিন একটু রিল্যাক্স পেয়েছিলাম, এছাড়া প্রতিদিন শুটিং মানে আমি, প্রতি দৃশ্য মানে আমি। তখন মাঝে মাঝে মনে হয়েছিল যে নায়ক হওয়া খুব চাপের আর কি। তো যাই হোক, ওই দিন একটু রিল্যাক্স পাওয়ার পরে ওরা ওই বাড়িগুলোর সামনে একটা চৌকির মতন করে, জাল দিয়ে চৌকির মতন করে, আমি শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ওরা শুটিং করে বোধহয় খেয়াল করেনি, সবাই চলে গেছে পুরো টিম। আমি উঠে দেখি ওটাও একটা বাঁশঝাড়ের নিচে। না, টিম চলে যায় না, আমরা একটু দূরেই শুট করতেছিলাম। হ্যাঁ, মানে ওই জায়গা থেকে সরে গেছে, ঘুমাচ্ছিল, ওই জায়গাটা থেকে সরে গেছে আর কি। আমি ঘুম ভেঙে উঠে বসলাম, বসে ঠিক নিচে তাকাতেই দেখি একটা সাপ ও নিজের মতন ওখানে আছে, বড় না খুব একটা। আমি জীবিত সাপ? জীবিত সাপ। তার একটু আগে এখানে একটা সাপ মারা হয়েছে। তারপরে একটু উপরে তাকাতে দেখলাম যে একটা পেঁচার মতন পাখি, খুব ভয়ঙ্কর পাখিটা, আর অনেকগুলো কুকুর এর আশপাশে ঘোরাঘুরি করছিল। আমি মানে কোনো ধরনের ডিস্টার্ব কাউকে না করে আস্তে করে নেমে পাশ থেকে চলে আসছিলাম। সেখানে তো একটু আমার মনে হচ্ছে ভয়ঙ্কর আওয়াজও ছিল। আওয়াজ ছিল কি? আওয়াজ পাখির? ও, পাখিটা একটু ডাকছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি না ভয় পাইনি, মানে কি ঘোরের মধ্যে ছিলাম না কি জানি না, বা ওই পরিবেশটা বোধহয় অ্যাডজাস্ট করে ফেলেছিলাম। সাপ সাপের মতোই ছিল? সাপ সাপের মতো ছিল, মানে কোনো ফনা না বা অ্যাটাকিং মুডে ছিল না সে। কত কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে, বাপরে বাপ। আচ্ছা আফরা, এই যে নায়িকা হওয়ার আগে কার কার কাজ দেখা হতো, বা আইডল কাকে মনে করা হয়? আমি কাউকে আইডল মনে করি না, আমি অনেস্টলি কাদের কাজ দেখতে ভালো লাগে? আমার নুসরাত ফারিয়ার কাজ দেখতে ভালো লাগে, কারণ হচ্ছে উনি একটু সুইট কিউট টাইপের, এই জন্য। আচ্ছা। তারপরে হচ্ছে আমি ছোটবেলায় হচ্ছে চঞ্চল চৌধুরীর মনপুরা ছবিটা অনেকবার দেখেছি, মানে আমার ফ্যামিলি সবাই ওই ছবিটা খুবই পছন্দ করতো, তো ওইটা অনেকবার দেখা হয়েছে। আর মোটামুটি সবার কাজই দেখছি ফেসবুক স্ক্রলিং করতে করতে, ক্লিপসগুলো যে আসে সামনে, ওইখানেই দেখা হয়েছে। স্পেশালভাবে যে হলে যে কিভাবে আসলে, বাট নুসরাত ফারিয়ার কাজ তোমার ভালো লাগে? হ্যাঁ। ওকে, আচ্ছা ইভান, নেক্সট প্রজেক্ট, নেক্সট সিনেমা? যেহেতু এটা এনটিভি, নেক্সট প্রজেক্ট আবার ডাকবা না? না অবশ্যই, কেন নয়। নতুন কোন সিনেমার প্রমোশনে আবার আমরা ইভানকে ডাকতে যাচ্ছি? সিনেমা সবসময় সিনেমাটিক হওয়া উচিত, তো পরের প্রজেক্টটাও একটু যদি হয় বা যদি মানে ওরকম ইয়েটা থাকে, সেটা একটু সিনেমাটিক ভাবেই আসুক। আচ্ছা, তার মানে পরবর্তীতে আবার সিনেমাতেই পাচ্ছি এরকম কিছু প্ল্যানিং চলছে বা কাজ চলছে, মানে সিনেমাই আসছে সামনে। ওকে, বুঝতে পেরেছি। আফরার কি অবস্থা? নেক্সট কি কি কাজ হাতে আছে বা কি কি প্ল্যানিং সামনে?
একটু নিজেকে রেডি করতে চাচ্ছি একটু সময় নিয়ে, কারণ আমি এখনো হয়তোবা রেডি না, কথাবার্তা শুনে বুঝতে পারছো। একটু নিজেকে আরেকটু রেডি করতে চাচ্ছি, তারপর আর কি কাজের অফার আসতেছে, স্ক্রিপ্টেরও একটা ব্যাপার আছে। তো আমি চাচ্ছি যে আগে সবার আগে নিজেকে রেডি করতে, কারণ মানে এখন সত্যি কথা খুব ভাইরাল হওয়াটা খুব ইজি। আমি ভুলভাল অনেক কিছু বলে ফেলি। আমি তো সবসময় ভয়ে থাকি যে কোন দিন কোন কি কেটে নিয়ে কিভাবে ভাইরাল করে দিবে, কোন ভুল কথাটা আমার ইভানারও বেশি ভয় দেখাতে থাকে। না না, এই হ্যাঁ, ওকে অলওয়েজ ভয় দেখায়। আমি যদি অতটুকু না বলতাম এতদিনে তুমি ওকে ভালো করে চিন্তা। এই জন্য আমি একটু কম কম কথা বলি সব জায়গায়। এটা গুড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস। বাহুল্য কথা বলার থেকে কম কথা বলা ভালো। রাইট। ইভানের কাছে একটু শুনতে চাই যে নায়ক হওয়ার স্বপ্ন ছিল, বা একটা রুচিশীল কাজে, রুচিশীল প্রজেক্টের মধ্য দিয়ে নিজেকে বড় পর্দায় প্রেজেন্ট করার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তো পূরণ হলো। কোন ডিরেক্টরের সাথে সিনেমায় কাজ করার স্বপ্ন আছে? আমি এভাবে কখনো ভাবিনি। হয় না যে উনার কাজ যদি আমি করতে পারতাম, বা নিশ্চয়ই অনেক কাজ দেখা হয় ইভানের, আমি প্রিটি শিওর। তো সেখানে কোনো একটা চরিত্র দেখে খুব বেশি আগ্রহ হলো যে আমাকে যদি এইভাবে উনি ছাঁচে ফেলতেন, হতেই পারে, এই অনুভূতি আসতেই না, পারে। মানে এটা আগে হলে আসতো। এখন হয় কি, আমি সিনেমা যদি বলি, সিনেমা ভালোবেসে ফেলেছি, একটা লম্বা জার্নি, সাহসও যেহেতু করতে পেরেছি, এটা একটা এমন একটা ওয়ার্ক, এখানে তোমার অনেকগুলো জিনিসের সমন্বয় লাগবে। ডিরেক্টরের সাথে আন্ডারস্ট্যান্ডিং, পুরো টিম ওয়ার্ক, রিলিজের পরে সিনেমা বানানোর থেকে সিনেমা মুক্তি দেওয়া কঠিন, সেটাকে মানুষের কাছে পৌঁছানো কঠিন। আমার কাছে যেটা মনে হয়, যে আমার অ্যাবিলিটিকে বিলিভ করবে, আমি তার জন্য একদম মাটির মানুষ। কিন্তু আমি আসলে নক করে কাউকে এমব্রেস করতে চাই না। আর ইচ্ছের কথা যদি বলো, ডিরেক্টর বা এরকম কোনো কিছু না, চরিত্র আছে। আমি অনেকগুলো চরিত্র মনে মনে ভাবি যে এরকম চরিত্র যদি আমি করতে পারতাম। যেমন আমার জেমস ভাইকে পোর্ট্রেট করার খুব ইচ্ছে আছে। ওকে। আমার মেজর সিনহার চরিত্রে কাজ করার খুব ইচ্ছে হয়, একটা গোয়েন্দা চরিত্রে কাজ করার খুব ইচ্ছে হয়, মারদাঙ্গা অ্যাকশন হিরো, অনেকে এই ছবির পরে নানান তামিল জনরার সাথে মেলায়, সেগুলো করতে ইচ্ছে হয়। আমার তোমার খুব রাফ অ্যান্ড টাফ কিছু করতে ইচ্ছে হয়। আবার আমার খুব বেলা শেষের মতন গল্পের ছবি, সংলাপ আছে, হ্যাঁ, আমার সেগুলো করতে ইচ্ছে হয়, যেখানে কবিতা আছে, চমৎকার সব ইমোশনাল কথাবার্তা আছে, পারিবারিক ঢঙের জায়গা আছে, এরকমটা করতে ইচ্ছে হয়। পটুর মতন স্ক্রিপ্টে কাজ করতে ইচ্ছে হয়। বাহ, তোমার স্বপ্নে পূর্ণতা আসুক। অলরেডি একটা বড় স্বপ্নে পূর্ণতা এসছে, আরো আরো অনেক বেশি পূর্ণতা আসুক। আজকে তো তুমি আমাদেরকে মিষ্টিও খাইয়েছো ইন্টারভিউতে এসে। আচ্ছা ইভান, একটি ইন্টারভিউতে তুমি সম্ভবত বলেছো যে মিডিয়াতে কোনো বন্ধু হয় না। নিশ্চয় তিক্ত অভিজ্ঞতা থেকেই বলেছো, এরকম কিছু? মানে কেন তোমার মনে হয়েছে যে আসলেই বন্ধু হয় না? অভিজ্ঞতাটা কখনো তিক্ত হবে, কখনো মানে মিষ্টি হবে। নিশ্চয়ই আমার অভিজ্ঞতা এখান থেকে এরকম রিয়েলাইজেশন আসছে যে মিডিয়াতে আসলে কলিগ হয়। দেখো, তোমাকে ধরেই বলি, তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, আমি খুব আরাম ফিল করছি তোমার সাথে কথা বলতে, বাট তুমি কিন্তু আমার বন্ধু না, লাবণ্য, তুমি আমার কলিগ, অ্যান্ড আমি বিলিভ করি তুমি আমার ওয়েল উইশার। বন্ধু হলো একটু কমিউনিকেশনটা থাকে কাজ বা এগুলোর বাইরেও। বন্ধু হলো রেগুলার না হলো শত ব্যস্ততার মাঝখানেও যে লাবণ্য আমার চা খেতে ইচ্ছে করছে, বানাবি ভাই, মানে আমার কাছে বন্ধুত্বটা ওই লাগে। বন্ধু হলো তুমি একটা অ্যাচিভমেন্ট করেছো, কোনো একটা অ্যাওয়ার্ড পেয়েছো, ভালো একটা শো করছো, আমি তোমাকে না জানাই হলো ওটা দেখতে যাবো বা ওইখানে পার্টিসিপেট করবো, তোমার কাছ থেকে ট্রিট নিব। বন্ধু হলো আমার ছবি মুক্তি পেয়েছে, কোনো অজুহাত নাই, ছবিটা দেখে ফেলবো, চল ভাই দেখি, তাই না? তো আমি তো বন্ধু দেখি না, এটা কোনো কমপ্লেইন না। শুভাকাঙ্ক্ষী আছে, গুড কলিগ আছে, দ্যাট ইজ এনাফ। বন্ধু সবাই কেনই বা হবে? কিন্তু এমন কি হয়েছে কখনো যে মানে বন্ধুত্ব হয়েছে বা বন্ধুত্ব ভেঙেছে, সেখান থেকে কি তুমি ডিসিশনটাতে এসেছো বা এরকম? না, বন্ধুত্ব আমি আসলে ওই যে অভিজ্ঞতার কথা বললাম, আমি আসলে নিজে নিজে সেট করতাম, এটাই বোধহয় বন্ধুত্ব, এটাই বোধহয় শুভাকাঙ্ক্ষী, এটাই বোধহয় হবার কথা। পরে জীবনযাত্রার পথে দেখলাম আমারও অনেক ভুল, সেখানে গিয়ে দেখলাম যে ওই জায়গাগুলো আমি যা ভেবেছিলাম সেটা না। তো বন্ধুত্ব হলো ওটা কখনো ভাঙে না, যেটা ভেঙে গেছে ওটা বন্ধুত্বই না, ওটা বন্ধুত্ব ছিলই না। আবার এমন মানে এটাই সত্যি যে আমরা আসলে সবসময় নিজেরটাই দেখি, বা উল্টো দিকে কি হচ্ছে, উল্টো দিকের মানুষের ভাবনাটা, সেই জায়গাতেও নিজেকে বসাই না, ভাবতে চাই না। হয়তোবা একটা বয়সের পরে গিয়ে বা
কয়েকটি ফেজ পার করে মনে করি যে আচ্ছা ওখানে আমি থাকলে হয়তো বা আমিও এটাই এরকমটা হতো, করতাম। হ্যাঁ। যখন আমাদের একটু বুঝ ব্ল্যাক আসে। খুব বড় উদাহরণ, ব্ল্যাক ব্যান্ড। ব্ল্যাক ব্যান্ড Right. রিসেন্টলি আমরা দেখলাম, বাপরে বাপ, আই এম মানুষের হ্যাপি, আমার এত ভালো লেগেছে। মানুষের ভালোবাসা কাকে বলে। আফরার কাছে একটু আসি। আফরা বলছিল যে নিজেকে রেডি করতে একটু সময় নিবে। পটুর জন্য রেডি হতে আফরার কি কি করতে হয়েছে? পৌটুর জন্য ওই যে বললাম আমি তো রেডি হওয়ার সুযোগই পাই নাই, কারণ সবাই অনেক হেল্পফুল থাকে না, তবুও একটা ক্যারেক্টারের জন্য কিন্তু ওয়েট লস করতে হয় বা কাউকে ওয়েট গেইন করতে হয়, ভাষা, অনেক 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 ম্যাটার কিন্তু থাকে একটা আমার ক্যারেক্টারের জন্য। কিছুই করতে না, আমার এমনকি হেয়ার কালারটাও চেঞ্জ করতে হয় নাই। তুমি লাকি অনেক না, বাবা। এটা লাকি বলতে কি, আমি একটু এটার সাথে অ্যাড করি, পটুর জন্য ছবিটা দেখবে যারা তারা বুঝতে পারবে, মানে ও অর্ধেক রেডি আসলে, মানে ওই চরিত্রটার সাথে ও যায়। তার মানে সেই জন্যই ওকে পিক করা হয়েছে, এক্স্যাক্টলি তাই, তাই না? এক্স্যাক্টলি তাই। যেমন ধরো পটুর জন্য যদি অন্য একটা অভিনেত্রী যে বাইক চালাতে পারে না, তাকে বাইক চালানো শিখতে হতো, ও পারে। পটুর জন্য একটা কস্টিউম ক্যারি করা বা নিজেকে একটা, আমি একটু বলেই দিই যে যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এক জায়গায় হচ্ছে ধূমপান করা, সেটা করে কিনা জানি না, কিন্তু পারে। তো সেই জায়গাগুলো তো রেডি, বা ও অনেক স্পোর্টি টমবয় টাইপের, তো এই কারণে কিন্তু অনেকের মাঝখান থেকে ও ফাইনালি সেটা মানে ডিরেক্টরের সাফল্য আমি বলবো। এই ছবিতে লাবণ্য তেমন ভাবেই সিলেক্ট এই করেছে। ডিরেক্টর মানুষটাকে, মানে তুমি কি দিয়ে আসলে কি বলবা, আহমেদ হুমায়ুন, হ্যাটস অফ। এরকম একটা বন্ডিং দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি একটা কথা বলি যে আমার এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি কি জানো? আহমেদ হুমায়ুনের সাথে প্রথম দিন যেভাবে আমি কথা বলতাম, যেভাবে মিশতাম, আজ অবধি আমি সেই সিমিলার ফিলিংয়ে কথা বলতে পারি, মিশতে পারি। দ্যাট ইজ মাই হ্যাপিনেস এন্ড দ্যাট ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফ্রম দিস ফিল্ম টু মি। ওকে, আচ্ছা ইভান নিজেকে কোথায় দেখতে চায়? কোনো একদিন ধর, আমি তো থাকবোই না, একটু ইমোশনাল কথা বলি, কোনো একটা মানুষ যে আমাকে চেনেই নাই, সে আমার কথা ভেবে মন খারাপ করবে, আর কোনো একজন মা তার সন্তানকে বলবে এই ভাইয়াটার মতো হও, এই আঙ্কেলটার মতো হও, এই ছেলেটার মতো হও। সুন্দর কথা, উপস্থাপক বলে কথা। না, এটা আমি মন থেকে বিশ্বাস করি, এবং আমার বাবা মা যতদিন থাকবে তারা আমার জন্য কোনো কিছু ফেস করবে না, একটি কটু কথাও শুনবে না। এটা আমার এটা ড্রিম। খুব সুন্দর একটা উইশ, এটা হ্যাঁ, প্রত্যেক সন্তানেরই থাকা উচিত। এটা আমার ড্রিম। বাহ। আফরার কাছে আমি একটু শুনতে চাই যে আফরা আসলে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চায় বা কি স্বপ্ন দেখে যে আমি ওই জায়গাটা বিলং করছি। আমি আসলে বললাম না, নিজেকে একটু রেডি করে তারপরে আমার আসলে ইচ্ছা যে আমি একটা ভালো অভিনেত্রী হই, ভালো জায়গায় যাই, নিজেকে ভালো মানুষ, আমি মনে হয় একটু ভালো মানুষ। না না, তুই অনেক ভালো মানুষ, অনেক এটা ভালো সত্যি, মানুষ। সহজ এটা সত্যি। সরল মানুষ। সে সত্যি অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ। তো ওইটা ধরে রাখতে চাই, কারণ এই জন্য আমার হয়তো অনেক বন্ধু, মানে আমার মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, কারোর সাথে শত্রুতা নাই, বা কারোর সাথে আমি, কেউ থাকে না হুট করে বাজে বিহেভ করলেও আমি চট করে রেগে যাই না, বোঝার চেষ্টা করি তার সিচুয়েশনটা। তো এরকমটাই থাকতে চাই। আমার ফ্রেন্ডরা যেমন আমাকে বলে যে হ্যাঁ তুমি তো নায়িকা, আমি বলি দেখো আমি কি তোমাদের সাথে কখনো এখনো নায়িকার মতো কোনো বিহেভ করছে? আমি যেমন ছিলাম তেমনই আছি। ইন ফিউচার ক্যারিয়ারের কথা যদি বলবো যে ভালো সুস্থ একজন অভিনেত্রী হতে চাই। ম্যাচুরিটি চলে এসেছে, হ্যাঁ। রূপকথা রাতের শেষের দিকেই ওর হ্যাঁ। ম্যাচুরিটি চলে এসেছে। তার মানে পটু আরো যতদিন চলবে, চলতে চলতে ম্যাচুরিটি বাড়বে, ও ম্যাচিউরড হয়ে যাবে, রাত থেকে দিন হবে, আরো ম্যাচুরিটি বাড়বে। আচ্ছা ইভানের কাছে একটু শুনি যে অভিনেতা হিসেবে বা যেটাই হোক, নেক্সট প্রজেক্টের কথা কেউই আগে রিভিল করতে চায় না, সেটা খুবই স্বাভাবিক। আমাদের জায়গাটাও একটু, তোমরা হয়তো এখন বলে গেলাম, নানান ইস্যু আছে, তো সেটা হলো কি হলো না, তার চেয়ে হোক তখন বলবো। কিন্তু যখন একটা সিনেমা রিলিজ হয়ে গেছে, সেটা নিয়ে তো আর প্রিপারেশনের কিছু নেই। সে সময়টা তো অভিনেতা আরেকটি প্রজেক্টের জন্য নিজেকে রেডি করে বা ব্যস্ত থাকে। ইভান আসলে এখন নিজেকে কিসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে বা কি করছে? পটুর জার্নিটা তো মাত্র শুরু হলো বলবো আমি, শেষ হয়নি। এই ছবিটা এখন চলবে, সামনে একটু আরো বড় করে হল থেকে যখন নামবে, তখন আমি চাই যে এটা ওটিটিতে মানুষ, মানে সব মানুষ ছবিটা দেখুক, বিশেষ করে। না, আমি যেটা বলছিলাম, এখন তো স্ক্রিনে চলছে, তুমি এখন আমার রেগুলার প্রস্তুতি হল কি? ভিজিট করছো, হ্যাঁ। কিন্তু মানে কি নিয়ে ব্যস্ত আছো বা নিজেকে আচ্ছা। কিভাবে প্রিপেয়ার? যেটা হয় যে তোমার কোনো একটা কাজ করলে কিন্তু ওই পাইপলাইনে আরো কিছু কাজের নক আসে, বা এখন আরো একটা বিশেষ হচ্ছে যে অনেকে এতদিন দেখে না, স্ক্রিনে দেখে এখন নানান সাজেশন আসে, নক আসে। সত্যি কথা বলতে আসলে সিনেমা নিয়েই নক আসছে, আমি আগে থেকেও জানতাম, ওই স্ক্রিপ্টগুলো দেখছি,
বন্ডিং বাড়াচ্ছি, আলাপ করছি, এখান থেকে যে লার্নিংগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি, বা একটু বাস্তবতা দেখছি আমি কতটা কোথায় কি করতে পারবো। কারণ এই ছবিতে অনেক কিছুতে আমাকে মাফ করতে পারে, পরের ছবিতে কিন্তু কেউ আমাকে মাফ করবে না, পরেরটা যথাসম্ভব বুঝে করতে হবে। এই স্ক্রিপ্ট বাছাই, আলোচনা, ঘন্টার পর ঘন্টা কথা বলা, টিম ওয়ার্ক করা, পরের ছবিটা নিয়ে আসলে ওটার মধ্যেই ওই প্রসেসে আছে, কিন্তু কোনটা সেটা এখনো নিশ্চিত হয়নি। সেটা নিশ্চিত না, কিন্তু মানে নিজেকে গ্রুমিং বা কোনো প্রিপারেশনের মধ্যেই আছো? মধ্যেই আছি, হ্যাঁ। মধ্যে আছো, ওকে। তোমার কাছ থেকে তো শুনলাম যে তোমার ফিউচারটাও আসলে সহজ সরল ভাবেই ভাবে, সেখানেও খুব সারল্য। ছোটবেলা থেকে নাচ, অভিনয়, তারপরে তো নায়িকা এখন হলে। থাকে না যে ইভান যেরকম বললো যে কিছু ক্যারেক্টার এসে নিজেকে দেখতে চায়, তোমার এরকম কোনো মানে স্বপ্নের চরিত্র আছে যে এভাবে নিজেকে আমি বড় স্ক্রিনে দেখতে চাই? আমার ওরকম স্পেসিফিকভাবে কোনো ক্যারেক্টার নাই যে আমি এটাই করতে চাই। মানে যদি আমার সাথে কোনো ক্যারেক্টার যায়, যেমন পটুর সাথে আমি গেছি, এই জন্য আমাকে পটুতে নেওয়া হয়েছে। তা আমি ওইটাই চাই যে যেটার সাথে আমি সুইটেবল সেটাই করতে চাই। সবসময় এরকম ক্যারেক্টার আসবে না। অনেক ওই যে ইভানকে যেরকম অনেক 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 প্রিপেয়ার হতে হয়েছে, সবসময় এরকম লাকি তুমি নাও হতে পারো। হ্যাঁ, এই জন্য তো বললাম যে রেডি হইতে হবে, নিজেকে আরো রেডি করতে হবে। সেটা তুমি বলেছো, আমি কথার কথা বললাম, যেহেতু আমরা আড্ডায় আছি, আমার কাছে একদমই মনে হচ্ছে না যে আমি ইন্টারভিউ নিচ্ছি দুজনে। আমার কাছে একদমই মনে হচ্ছে আড্ডা, মানে ঘরের ড্রয়িং রুমে বসে আছে, আর এনটিভিটা আমাদের কাছে ঘরের মতোই। ইভানের এনটিভির কোন শো এর কথা সব থেকে বেশি মনে পড়ে? বন্ধু তোমারই খোঁজে। আমি বলি সবসময় যে আমার ইউনিভার্সিটি একটা বড় শিক্ষার জায়গা ছিল, তারপর আরেকটা শিক্ষার জায়গা হচ্ছে বন্ধু তোমারই খোঁজে। কারণ ওই অনুষ্ঠানে আমি 118টা এপিসোড অ্যাঙ্করিং করেছিলাম বাংলাদেশের 118 জন কিংবদন্তির সাথে। আউটডোরে হতো, সেটাও একটা এক্সপেরিয়েন্স, এবং জার্নি। ওই মানুষগুলোর সাথে এমনি কথা বললেই আসলে এত কিছু শেখা যায়। আর এখন যখন মাঝে মধ্যে কিছু ভিডিও দেখি আমার কাছে স্বপ্নের মতো লাগে। আবারও কৃতজ্ঞতা জাহাঙ্গীর ভাই, কৃতজ্ঞতা কামাল স্যার। এরপরে সব অনুষ্ঠানে মাটির গান ভালো লাগতো, জানার আছে বলার আছে আমার প্রথম প্রোগ্রাম, রূপকথার রাত, এটা তো আসলে ইমোশন। অনেক প্রোগ্রাম করেছি, কোনোটা বাপ জাতীয়, সকালের গান, স্পেশাল প্রোগ্রাম, অনেক কিছু। একদম শেষের দিকে চলে এসেছি, দর্শকদের জন্য একটু কিছু বলতে হবে, আর বলতে হবে এনটিভিতে এসে আজকে কেমন লেগেছে। এনটিভিতে এসে অনেক ভালো লেগেছে। প্রথমত এনটিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পটুটা দেখতে যাবেন। আর তোমার সাথে আজকে মিট হয়ে অনেক ভালো লাগছে। তুমি খুব বাঁচিয়ে দিছো আমাকে অনেক কোশ্চেনের হাত থেকে, সো থ্যাংক ইউ ফর কামিং। ইভানের কাছে শুনবো কেমন লাগলো, আর দর্শকদের জন্য কিছু। দর্শকদেরকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ধরে আমাকে বা আমাদেরকে দেখেছেন, রূপকথার রাত দেখেছেন। এই অনুষ্ঠানের পেছনে অনেকগুলো মানুষ আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এনটিভি ভালোবাসা জানাই। লাবণ্য, তোমার সাথে আমার গল্পটা এত ভালো লেগেছে করতে, মানে এটা আমার মনে থাকবে। গুড রিইউনিয়ন আফটার 2 ইয়ার্স। আর দর্শকদেরকে বলবো যে পটু সিনেমাটা এই কারণে দেখেন যে আমরা একটা নতুন টিম বা নতুন সিনেমা করেছি সেজন্য না। এই সিনেমাটা আমার একটা সিনেমা, একটা হলে বসে দেখার সিনেমা, একটা গল্প। বিশেষ করে তার চেয়েও বলবো যে পরিবার, পরিজন, বন্ধু বা ছোটো বাচ্চাদেরকে নিয়ে সিনেমা হলে গিয়ে বাংলাদেশের একটা ভিন্ন রকম সিনেমা দেখতে পারেন। বাংলাদেশে অনেক ধরনের সিনেমা হচ্ছে, সেগুলোও দেখতে পারেন। আর একই সাথে আপনারাও সবাই নিজেদের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, আর আমাদেরকে খুব সুন্দর সুন্দর কাজ উপহার দিও। আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকে রূপকথার রাত? আমার কিন্তু রূপকথার রাতে সময় কাটাতে ভীষণ ভালো লেগেছে, এবং আশা করছি আপনাদের সময়টাকে একটু হলেও সুন্দর করতে পেরেছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি, এবং আগামী রূপকথার রাত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খুব ভালো থাকুন, শুভরাত্রি।